তার কাছে আমরা যাব তার ঘটনা শোনার জন্য। আপনি প্লিজ আপনার নামটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুরু করবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার। আমি এসেছি লালবাগ থেকে। রাসেল ভাইয়া, আমি ঘটনা শুরু করার আগে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। তো রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমি যে প্রথম যে ঘটনাটি শেয়ার করতেছি, এই ঘটনাটি আমাকে বলেছে আমার এক ছোট ভাই ওসমান। তার বাবা আমাকে শেয়ার করে ঘটনাটি ঘটে 1980 দিকের ঘটনা। তো যুদ্ধের বেশ কিছু 8 কি 10 বছর পরের দিকের ঘটনা। তো ঘটনাটি ঘটে নোয়াখালী জেলার শেফালিপাড়া নামক একটি গ্রামে। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে আলমগীর। ওনার ধানের আড়ত ছিলেন। তো উনি প্রতিদিন যা বিক্রি করতেন তার ক্যাশ নিয়ে উনি বাসায় চলে আসতেন। তো উনি এরকম একদিন একটা সময় বাসায় ফিরতেছিলেন দোকান বন্ধ করে। যা টাকা উনি বিক্রি করেন সারাদিন সমস্ত টাকা ওনার সাথেই ছিল। তো ওনারই গ্রামের কতগুলো বখাটে যুবক ঠিক করে যে ওনাকে ছিনতাই করে ওনার টাকা পয়সা যা আছে সবকিছু লুট করে নিব ওনার কাছ থেকে। তো ওদের এরকম একটা প্ল্যান ছিল। তো আলমগীর সাহেব কাঁচা রাস্তা ধরে বাসায় ফিরতেছিলেন। তো রাত 8:30 কি 9টার দিকে হবে। তো ওই সময় তেমন কোনো লোকজন ছিল না রাস্তায়। তো উনি একাই ফিরতেছিলেন বাসায়। তো ওই সময় ওই 5-6 জন যুবক তার উপর হামলা করে, এবং তার উপর হামলা করার পর তখন তারা তার কাছ থেকে তার সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নেয়। তো একটা পর্যায়ে আলমগীর সাহেব তিনি তাদের থেকে একজনকে চিনে ফেলেন। তো চিনে ফেলার পর আলমগীর সাহেব বলে যে, তুমি তো আমার গ্রামের, তুমি এই কাজটা কেন করতেছ? তখন ওরা 5 জন মিলে ঠিক করে যে উনি যদি বেঁচে থাকে তাহলে এই ঘটনা তো সবাইকে বলে দিবে এবং ওদের সমস্যা হবে। তাই তো তারা চিন্তা করে যে ওনাকে মেরে ফেলে কোথাও পুঁতে রাখবে। তো ওনারা ওই 5-6 জন বখাটে যুবক মিলে ওনাকে সেখানে মেরে ফেলে। তো সেই রাস্তাটা থেকে বেশ কিছু একটা দূরে ধানি জমির মধ্যে একটা জায়গা ছিল যেখানে অনেক আগে গ্রামবাসীদের কবর দেওয়া হতো। তো সেই জায়গাটা পরিত্যক্ত এবং ওই জায়গাটা নিয়ে অনেক ঘটনা সবার মুখে প্রচলিত আছে। তো তারা ঠিক করে তাকে নিয়ে সেখানেই কবর দিবে। তো তারা সেখানে তাকে রাতের বেলা মেরে তার লাশ নিয়ে তারা ওই 5 জন ওইখানে গর্ত করে তাকে পুঁতে রাখে। তো পুঁতে রাখার পর ওই 5 জন যে যার মতো সবার বাসায় চলে যায়। তো এই দিক দিয়ে আলমগীর সাহেব যে বাসায় ফিরতেছেন না, ওনার ওয়াইফ খুব চিন্তায় পড়ে যান। তো উনি বাসার থেকে একটু বের হয়ে রাস্তাটার দিকে যান যে দেখি উনি কি আসতেছেন নাকি। তো উনি চাঁদের আলো যতটুকু দেখলেন যে দূরে থেকে একজন লোক আসতেছে, এবং উনি যতটুকু শিওর হলেন যে এটা ওনার হাজবেন্ডই। তো উনি কাছাকাছি আসার পর শিওর হলেন যে হ্যাঁ, এটা ওনার হাজবেন্ড। তো ওনার হাজবেন্ড যখন বাসায় ফিরে, তো তখন উনি ওনার হাজবেন্ডকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার এত দেরি হলো কেন। তখন ওনার হাজবেন্ড ওনার কোনো কোশ্চেনেরই অ্যান্সার না দিয়ে উনি সরাসরি ঘরে চলে যায় এবং ঘরে গিয়ে শুয়ে পড়ে হাত মুখ না ধুয়ে। তখন ওনার ওয়াইফের কাছে একটু আজব লাগে ব্যাপারটা, যে দোকান থেকে আসছে সারাদিন পর হাত মুখ না ধুয়ে, এবং ইভেন উনি খাওয়া দাওয়া করেননি তখন। তো শুয়ে পড়েন। তো ওনার ওয়াইফ ভাবলেন যে হয়তো বা সারাদিন অনেক কাজ টাজ করছে, উনি টায়ার্ড হয়ে গেছে। তো একটা সময় ওনার দুজন শুয়ে পড়ে। তো রাতে একটা পর্যায়ে ওনার ওয়াইফ ওনার হাতটা পর ওনার হাজবেন্ডের গায়ের উপর। তো উনি দেখেন ওনার হাজবেন্ডের শরীরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা, এবং একটা মানুষ মারা গেলে তার বডির সিমটম যেরকম হয় তার বডিটা ঠিক ওই রকম কন্ডিশনে আছে, এবং তার বডিটা খুব শক্ত হয়ে আছে এবং বেশ ঠান্ডা। তখন উনি খুব ভয় পায়। তার হাজবেন্ডকে ধাক্কা দিলে তার হাজবেন্ড ঘুম থেকে উঠে যায়। তো উঠে যাওয়ার পর সে আর তার হাজবেন্ডকে কিছু বলে না, সে ঘুমিয়ে পড়ে। তো ওনার ওয়াইফ প্রতিদিনই ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়তেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন তখন। তো উনি যথারীতি ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসেন। তখন যিনি আলমগীর সাহেব ছিলেন উনি খুবই পোলাইট একজন লোক ছিলেন, খুব শান্ত প্রকৃতির ছিলেন। উনি নিজেও নামাজ কালাম পড়তেন। তো উনি ঘুম থেকে চিৎকার দিয়ে উঠেন, এবং খুব উইয়ার্ড একটা চিৎকার দেন। উনি চিৎকার দিয়ে ওনার ওয়াইফের সাথে অকথ্য ভাষায় বলতে থাকে যে তোর এখন এগুলো কোরআন শরীফ পড়ার দরকার নেই, তুই পরে পড়িস আমি গেলে। তো ওনার ওয়াইফ ভাবে যে হয়তো বা ঘুমায় না ঠিক মতো। তো উনি তখন বন্ধ করে অন্য কাজে ব্যস্ত হয়ে যান। তো ওনার হাজবেন্ড কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে পুকুরে যায় গোসল করতে। তো ওনার সাথে ওনার মেয়ে ছিল 7-8 বছর বয়সের। তো সেই মেয়েটাও তার সাথে যায় বাবার সাথে গোসল করতে। তো গোসল করার একটা পর্যায়ে ওনার মেয়ে পুকুরে পানি নিয়ে খেলতেছিল। তখন আলমগীর সাহেব খুব জোরে তার মেয়ের গালে একটা থাপ্পড় দেয়। তো এত জোরে থাপ্পড় দেয় যে তার আঙ্গুলের ছাপগুলো গালে বসে যায়। তো তখন তার মেয়েটা কাঁদতে কাঁদতে পুকুর থেকে উঠে বাসায় চলে আসে। বাসায় চলে এসে সে তার মাকে কেঁদে বলে যে বাবা এরকম আমাকে মারছে কোনো কারণ ছাড়াই পুকুরে। তখন তার ওয়াইফ খুব রেগে যায় যে উনি তো এরকম না, যে কখনো গায়ে হাত তোলার মতো মানুষ এবং খুব শান্ত প্রকৃতির। তো উনি যখন গোসল শেষ করে বাসায় ফিরে তখন ওনার ওয়াইফ ওনাকে বলতে থাকে যে তুমি বাচ্চা মেয়েটাকে কেন মারলা। তখনও উনি ওনার ওয়াইফের কোনো কোশ্চেনে অ্যান্সার দিচ্ছেন না। তখন উনি জাস্ট একটা কথা বলেন, ওনার ওয়াইফ বলেন যে ভয়েসটা অন্য কারো ভয়েস ছিল, ওনার যে স্বাভাবিক ভয়েস সেটা ছিল না। তো উনি একটা খুব ভারী একটা কণ্ঠে বলে যে তোর মেয়েকেও মারবো তোকেও মারবো। তো এটা বলে উনি ঘরে চলে যায়। তখন ওনার ওয়াইফ একটু ভয় পায় যে এটা কি হইতেছে আসলে। তো তখন উনি ঘরে গিয়ে রেডি হয়ে দোকানে চলে যায়।
তো যখন উনি ওনার দোকানে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে, তো সেই রাতে যে 5 জন যুবক তার উপর হামলা করছিল, যারা তাকে মেরে মাটিতে গর্ত করে পুঁতে রাখে, তারা যখন তাকে দেখে সবাই, তো তারা মানে খুব অবাক হয়ে যায় তাকে দেখার পর, যে তাহলে তারা রাতের বেলা কার উপর হামলা করলো, কার থেকে টাকা ছিনিয়ে নিলে এবং কাকে তারা মেরে সে মাটিতে পুঁতে রাখছে। তো তারা খুব চিন্তায় পড়ে যায়। তো এইদিকে উনি যখন দোকানে যায়, তো আমাকে যিনি ঘটনা শেয়ার করেন ওসমানের বাবা, ওনার নাম হচ্ছে লাল মিয়া। তো ওনার দোকান ঠিক ওনার দোকানের 2-1টা দোকান পরেই ওনার দোকান ছিল। তো দোকানে যখন উনি ছিলেন আলমগীর সাহেব, তখন ওনার দোকানে কিছু কাস্টমার আসার পর একটা পর্যায়ে চা আনা হয় দোকানে। তো পাশের দোকান থেকে গরম চা আনার পর সবাই, ওসমানের বাবা তখন যিনি আমাকে ঘটনা শেয়ার করছেন উনি তখন পাশেই ছিলেন, তো উনি দেখলেন যে সবাই চায়ের মধ্যে ফু দিয়ে চা খাচ্ছিল, কিন্তু আলমগীর সাহেব যিনি, উনি সবাইকে মানে অবাক করার মতো উনি চাটা জাস্ট চায়ের কাপটা নিয়ে, মানে ঠান্ডা পানি যেরকম আমরা নর্মাল পানি যেরকম আমরা মুখে ঢেলে খেয়ে ফেলি, তো উনি ওই রকম ভাবে সমস্ত চাটুকু খেয়ে ফেললেন কাপের। তো এটা দেখার পর ওসমানের বাবা তাকে জিজ্ঞেস করে যে তুই এত গরম চা কিভাবে খেলি? তো উনি তার কোশ্চেনের কোনো অ্যান্সার দেয়নি। তো তারপর উনি চলে যায়। তো উনি সেদিন দোকান টোকান শেষ করে বাসায় ফিরে, তো এইদিকে ওই যে 5 জন যুবক যারা তার উপর গত রাতে হামলা করছে, তো তারা চিন্তা করে যে ঠিক আছে, আমরা দিনের বেলা আর দেখা যাবো না যে আমরা কারকে মারছিলাম, আমরা এক কাজ করি রাতের বেলা আবার সেই গর্তটা গিয়ে আবার ঘুরে দেখবো যে সেখানে আসলে আমরা কারে মারছিলাম কালকে রাতে। তো সেই 5 জন মিলে রাতের বেলা আবার যায়। তো 5 জন মিলে গিয়ে সেই কবর যখন আবার পুনরায় তারা খুঁড়তে শুরু করে, তো খোঁড়ার পর তারা দেখে যে সেখানে আলমগীরের লাশ। তো এটা দেখার পর রাসেল ভাই তারা 5 জনই খুব ভয় পেয়ে যায়। যে একজন হলে বুঝতে পারতো যে ভুল হয়েছে তাদের সাথে কিছু, কিন্তু 5 জনই খুবই ভয় পেয়ে যায় এবং সবাই চিন্তা করে যে আসলে তাদের সাথে কি হইতেছে। তারা গত রাতে ওনার উপর হামলা করছে, ওনাকে মারছে, আর আজকে দেখতেছে উনি আবার ঠিক মতো বাসা যেতেছে, দোকানে যেতেছে, আসলে ব্যাপারটা কি হইতেছে। তো এইদিকে সেকেন্ড নাইটে যখন উনি বাসায় আসেন রাতের বেলা, তখন উনি বাসায়, যেহেতু সকালে ওনার ওয়াইফের সাথে ওনার একটু ঝগড়া হয়, তো উনি এসে ঘুমিয়ে পড়েন। তো রাতে যখন ওনার ওয়াইফ ফজরের ঠিক একটু আগে উঠেন, তো উনি উঠার সময় দেখেন ওনার হাজবেন্ডের গায়ে হাত দিয়ে দেখেন ওনার হাজবেন্ডের শরীর আবার গত রাতের মতো ঠান্ডা এবং শক্ত হয়ে আছে। তো উনি খুব ভয় পেয়ে যান, উনি ভাবছেন হয়তোবা ওনার হাজবেন্ডের শরীর টরীর খারাপ হলো কিনা। তো উনি ফজরের নামাজ শেষ করে ওনাদের গ্রামে একজন গ্রাম্য ডাক্তার ছিলেন, উনি ওনার বাসায় চলে যান। তো বাসায় গিয়ে বলেন যে এরকম ওনার হাজবেন্ডের শরীর খারাপ, আপনি একটু চলেন আমার সাথে। তখন সেই ডাক্তার তার সাথে আসে ফজরের নামাজ শেষ করে। তো বাসায় আসার পর তখন আলমগীর সাহেব বাসায় ছিলেন, উনি ঘুমিয়েছিলেন। তো উনি যখন এসে ওনার হাজবেন্ডকে দেখেন, তো উনি ওনার হাজবেন্ডকে ধরে যতটুকু বুঝেন যে ওনার বডির কন্ডিশনটা ছিল একটা মৃত মানুষের বডির কন্ডিশনের মতো, যে ওনার বডির সিমটম গুলো ছিল একটা মৃত মানুষের বডির সিমটমের মতো। তো উনি তখন যখন ওনাকে দেখতেছিলেন, তো তখন একটা সময় আলমগীর সাহেব ঘুম থেকে উঠে যান। তো উনি উঠে যাওয়ার পর উনি আর কোনো কিছু বলেননি। তো উনি জাস্ট বের হওয়ার সময় ওনার ওয়াইফকে বলে বের হয়ে যে আপনি এক কাজ করেন, ওনাকে কোনো একটা হুজুর বা কবিরাজ দেখান, ওনার অন্য কোনো সমস্যা হইতে পারে আমার মনে হয়। তো এটা বলে ডাক্তার চলে যায়। তো এই দিক দিয়ে উনি আবার দোকানে চলে আসেন। তো রাসেল ভাই এর মাঝখানে উনি কিন্তু এই 2 দিনের একদিন উনি বাসায় কোনো খাওয়া দাওয়া করেননি এবং কার সাথে কোনো কথাবার্তাও বলেননি তেমন একটা। তো ওই যে 5 জন যুবক যারা তার উপর হামলা করে, তো তারা চিন্তা করে যে এই ঘটনাটা তারা কাউকে বলবে, এবং কাকে বলবে কে, কারণ এটা বললে হয়তো তারা নিজেরাও ফেঁসে যেতে পারে। তো তারা চিন্তা করে তাদের এলাকায় যে একটা মসজিদ ছিল, সেই মসজিদের একজন ইমাম সাহেবকে গিয়ে তারা ঘটনাটা বলে এবং তাকে অনেক রিকোয়েস্ট করে প্রথমে যে হুজুর আপনি কাউকে বলবেন না, আপনাকে আমরা একটা ঘটনা বলবো। তখন হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে। তখন ওরা ওই হুজুরকে পুরো ঘটনাটা খুলে বলে যে হুজুর এরকম এরকম হয়েছিল, আমাদের ঘরে একটা ভুল হয়ে গেছে, আমরা তো পরে আলমগীরকে মেরে মাটিতে পুঁতে রাখছি। তখন হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এক কাজ করো, আমাকে দেখাও তোমরা ওকে কোথায় পুঁতে রাখছো। তো এই বলার পর হুজুর, যেহেতু সকালবেলা বা বিকেলের দিকে গেলে অনেকে দেখতে পারে, সন্দেহ করতে পারে, তাই তারা এশারের নামাজ শেষ করে হুজুরকে তাদের সাথে করে সেখানে নিয়ে যায় সেই জায়গাটায়। তো সেই জায়গাটা যাওয়ার পর যখন তারা গর্ত খুঁড়ে আবার পুনরায় থার্ড টাইম তখন তারা খুব বেশি গর্ত খুঁড়ে, যে কিন্তু তারা মানে সেখানে আলমগীরের লাশ আবিষ্কার করতে পারেনি 5 জনই, এবং তারা অনেক বেশি গর্ত করে যে হয়তো বা একটু নিচে করছি নাকি, কিন্তু তাদের স্পষ্ট মনে ছিল তারা তেমন একটা গর্ত করেনি, 2 কি 3 হাতের মতো। তো যাই হোক, সেই হুজুর বলে যে কোথায়, এখানে তো কোনো লাশই নেই, আপনারা শুধু মিথ্যা কথা বলে আমাকে নিয়ে আসছেন। তো এটা বলার পর ওই 5 জন আরো বেশি ভয় পেয়ে যায় যে আসলে তাদের সাথে কি হইতেছে। তো এইদিকে তারপরের দিন উনার ওয়াইফ ঠিক করে যে যেহেতু ডাক্তার বলছে ওনার হাজবেন্ড একটু অন্য কোনো সমস্যা, আর উনি নিজেও দেখতেছেন যে ওনার হাজবেন্ড কয়েকদিন ধরে মানে আনইউজুয়াল বিহেভিয়ার দেখাচ্ছেন সবার সাথে। তো ওনার হাজবেন্ড সেই হুজুরের কাছেই যায়, যে হুজুরের কাছে এই 5 জন গিয়েছিল প্রথমে। তো সেই হুজুরকে গিয়ে বলে যে হুজুর এরকম আমার হাজবেন্ড কয়েকদিন যাবত একটু উইয়ার্ড ব্যবহার করতেছে, সবার সাথে কথা বলতেছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না উনি 2-3 দিন যাবত। তখন সেই হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে,
উনি একটু পানি পরা দিয়ে দেন এবং একটা তাবিজ দিয়ে দেন সাথে করে, যে তাবিজটা ওনার হাতে দিয়ে দিবেন আর এই পানিগুলো 3 বেলা খাওয়াবেন ওনাকে। তো ওটা নিয়ে আসার পর উনি ওনার হাজবেন্ডকে দিলে, ওনার হাজবেন্ড সেই পানি মানে ওনার হাজবেন্ডকে উনি এটা পর্যন্ত বলেন যে এটা পরা পানি বা কোনো কিছু, উনি জাস্ট পানি দেয় ওনার গ্লাসে। ওনার হাজবেন্ড সেই গ্লাসটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং তুমি আর ওই সেই তাবিজ আর হাতে দেয়নি। তো এই ঘটনার পরের রাতের যে ঘটনাটা ঘটে, সেদিন রাতে উনি আর ওনার ওয়াইফ দুজনই ঘুমিয়েছিলেন। তো রাত 3টা বা তার একটু পরে হবে, ওনার ওয়াইফের ঘুম ভেঙে যায়। তো উনি ঘুম ভাঙার পর দেখেন যে ওনার হাজবেন্ড বেডে নাই। তো উনি ভাবছেন হয়তো বা ওনাদের রান্নাঘরটা ছিল রুমের শেষের একটা অংশে এবং এই রুম দিয়ে যাওয়া যেত সে রান্নাঘরে, রুমের ভিতর দিয়ে রান্না করতে যেতে হতো সেই রুমে। তো ওনার ওয়াইফ ভাবলেন উনি অথবা সেখানে গেছেন। তো উনি দেখলেন যে রুমের দরজার যে খিলটা দেওয়া ছিল ওটা ভিতর দিয়ে লক করা ছিল। তো উনি ভাবলেন যে সেখানে গেছেন। তো উনি সেখানে গিয়ে তাকে পায়নি। তো ভাবছেন, তো তাদের যে রুমটা ছিল, রুমটা একটু বড় আকৃতির রুম ছিল, মাঝখানে অর্ধেক পার্টিশন দেওয়া ছিল। তাদের যে মেয়েটা ছিল সেই মেয়েটা ওই পাশটায় ঘুমাতো খাটের মধ্যে। তো উনি ভাবলেন যে ওই রুমে গেছে নাকি তার হাজবেন্ড। তো এটা ভেবে উনি ওই রুমে যান। তো কুপি ছিল ওনার হাতে তখন। তো উনি সেটা হাতে নিয়ে গিয়ে দেখেন যে তার হাজবেন্ড তার মেয়ের দিকে তাকায় দাঁড়ায় আছে। উনি পিছন দিক থেকে দেখে যেটা বুঝেন। তো এটা বলার পর উনি তাকে বলেন যে এত রাতে এখানে দাঁড়ায় কেন আছো, রুমে চলো ঘুমাবা। তো এটা বলার পর রাসূলুল্লাহ যখন উনি ওনার হাত ধরে টান দেন, তখন উনি যেটা দেখেন সেটা হচ্ছে যে উনি খুব বিভৎস একটা চেহারা দেখতে পান ওনার হাজবেন্ডের। সেটা হচ্ছে যে ওনার চোখের মানে সাদা কোনো অংশ ছিল না, পুরো চোখটাই ছিল কালো। এবং এটা দেখার পর আসলে উনি খুবই ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে সেখানে সেন্সলেস হয়ে যান। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর সকালবেলা যখন ওনার সেন্স ফিরে, উনি দেখেন যে বাসাভর্তি লোকজন, এবং উনি দেখেন যে ওনার যে মেয়েটা ছিল সেই মেয়েটার বেঁচে নেই, সে মারা গেছে। এবং তার কন্ডিশনটা ছিল এরকম যে তার মেয়ের যে ফেসটা ছিল, মেয়ের ফেসটা খুব কালচে হয়ে গেছিল এবং যেটা বালিশ চাপা দিয়ে মারলে বা অন্য কোনো এনিহাও মারলে যেরকম একটা হয়, মানে স্বাভাবিক মৃত্যু যেটা ছিল না। তো এটা ঘটার পর আর উনিও কাউকে বলতে পারতেছিলেন না যে উনি গত রাতে ওনার হাজবেন্ডকে দেখছে ওনার মেয়ের রুমে। তো এই ঘটনার পর সেদিন খবর দেওয়ার পর উনি ওনার মায়ের বাসা চলে যান। তো উনি মায়ের বাসায় চলে গিয়ে ওনার মা বাবাকে বলে পুরো ঘটনা খুলে বলে, এবং উনি ঠিক করে যে উনি ওনার হাজবেন্ডের সাথে থাকবে না, উনি ওনার হাজবেন্ডকে খুবই ভয় পাইছে। তো এদিক দিয়ে রাসেল ভাই এই ঘটনা ওনার বাসারই একজন গিয়ে সেই হুজুরকে বলে যে হুজুর এই ঘটনা ওনার ওয়াইফ তো এটা দেখছে। তখন সেই হুজুর সে 5 জনের কথা বিলিভ করতে শুরু করে যে আসলে হয়তোবা তারা তাকে মেরে ফেলছে, এটা খারাপ কোনো জিনিস, কোনো খারাপ আত্মা তার রূপ ধরে আছে। তো ওই হুজুরটা করে কি, উনি মাদ্রাসায় যে হুজুরের কাছে পড়তেন তাদের পাশের এক গ্রামে, সেই হুজুরকে গিয়ে পুরো ঘটনা খুলে বলেন তার পরের দিন। তো তার ওই বড় হুজুর, উনি খুব বয়স্ক একজন হুজুর ছিলেন। তো উনাকে পুরো ঘটনা বলার পর উনি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাব কালকে সেই বাসায়। তো সেই প্ল্যান মতো তারা তাদের বাসায় আসে। তারপর ওই দিনটা ছিল ফ্রাইডে ছিল, শুক্রবার থাকাকালীন, তো শুক্রবার ছিল বলে এই আলমগীর সাহেব দোকানে যায়নি, উনি বাসায় ছিলেন। তো বাসায় আসে, তো উনি যখন বড় হুজুরটা যখন ওই বাসায় প্রথম পা রাখেন, উনি পা রাখার সঙ্গে সঙ্গে উনি বুঝে যান যে এই বাসায় খারাপ অশরীরী কোনো কিছু একটা আছে। তখন যে ইমাম সাহেব ওনাকে গিয়ে নিয়ে আসেন, ওনাকে বলেন যে ওনার জন্য কিছু লাল কাপড়ের টুকরো নিয়ে আসতে। তো আনার পর রাসেল ভাই এবং একটা কাচের বোতল নিয়ে আসে তার জন্য। উনি বাসার 3 কোণায় 3টা গর্ত করে সেগুলো পুঁতে দেয়, এবং চারদিকে গর্ত না করে, কারণ উনি বাসাটা বন্ধ করে নাই এই জন্য যে বাসা বন্ধ করে দিলে বাসার ভিতরে যে অশরীরটা আছে সেটাকে বের করা যাবে না বাসা থেকে, এই জন্য উনি একটা দিক খোলা রাখেন। তো তারপর যখন উনি সেই রুমে ঢুকেন, তখন ওই ইমাম সাহেব বলেন যে উনি খুব অকথ্য ভাষায় ওই বড় হুজুর সাথে কথাবার্তা বলা শুরু করে। তখন সেই রুমে আর কি হয়েছিল সেটা শোনা জানি। তো ওসমানের বাবা আমাকে বলে যে ওই ঘটনার পর ওই রুম থেকে যখন হুজুর বেরিয়ে যাচ্ছিলেন, তখন হুজুর হাতে একটা কাচের বোতল ছিল, এবং হুজুর সেই ইমাম সাহেবকে বলছিলেন যে আমি ওকে বন্দি করে নিছি, এবং তারপর থেকে ওই গ্রামে এবং ওই বাসায়, তারপর ওই বাসার থেকে কেউ আর আলমগীরকে আবিষ্কার করতে পারেনি, এবং ওই গ্রামের কেউ আর আলমগীরকে আবিষ্কার করতে পারেনি। মানে আবিষ্কার করতে পারেনি বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে সে ভেতরে ছিল কিন্তু আর বের হতে পারেনি? জি রাসেল ভাই, উনি আর বের হয়নি এবং ওনাকে আর কেউ দেখেনি সেই গ্রামের। তো এই ঘটনা যখন ওনার ওয়াইফ শুনে, তো ওনার ওয়াইফ আরো বেশি ভেঙে পড়েন। তো উনি আর ওনার হাজবেন্ডের বাসায় আসেনি, উনি তারপরে ওনার লাইফ উনি ওইখানে স্পেন্ড করেন। তো আমি যেটা শুনছি ওসমানের বাবার মুখে, যে উনি বলছেন যে অনেকেই ওই রাস্তাতে দিয়ে যখন রাতের বেলা আসা যাওয়া করে, তো অনেকেই দেখছেন যে ওই যে জঙ্গলের মতো যে প্লেসটা যেখানে ওনাকে পুঁতে রাখা হয়েছিল, সেখানে অনেকেই ওনাকে দেখছেন যে ওনার মতো অবয়বের একজনকে বসে থাকতে দেখছেন। এই ছিল রাসেল ভাই ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা কোথাকার একটু বলেন, যদি কেউ খোঁজ নিতে চান তাহলে। জি রাসেল ভাই, এটা হচ্ছে নোয়াখালী জেলার শেফালীপাড়া নামক গ্রামের, এবং যে মসজিদের ইমাম সাহেবকে বলছিলাম, আমি সেই মসজিদের নামটা বলতে পারি, বাইতুন নূর জামে মসজিদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ।
আমরা শুনছিলাম এতক্ষণ ঘটনা এবং আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে আমরা চলে যাচ্ছি আরো একটা ঘটনায়, আমাদের আরো একজন আমাদের প্রথম অতিথির কাছে, এবং প্রথম ঘটনাটি তার অনেক বেশি প্রশংসিত হয়েছে। দেখা যাক দ্বিতীয় ঘটনাটি কেমন হয়। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। হাই লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। আসলে আমার সেকেন্ড যে স্টোরিটা এটা আমাকে শেয়ার করেছে নুরু ইসলাম আঙ্কেল। তো ঘটনাটি আমাদের পুরনো ঢাকার আজিমপুর গোরস্থানকে নিয়ে। তো আমি ঘটনা বলার আগে বলে রাখি, তো ওই আজিমপুর কবরস্থানের যারা পুরাতন স্টাফ যারা রয়েছেন তারা অবশ্যই যার সাথে ঘটনাটা ঘটেছে আমি যেটা বলবো তাকে অবশ্যই সবাই চিনেন। তো তার নাম হচ্ছে সোনামিয়া। তো আসলে আমি সরাসরি সোনামিয়ার ঘটনায় চলে যাই। তো ওনার পেশাটা ছিল এরকম যে অনেক সময় দেখা যেত যে অনেক জায়গায় মানুষ মারা যাওয়ার পর গোসল করানোর লোকজনের ব্যবস্থা করতে পারতেন না, বা অনেক মেডিকেল কেসের বিভিন্ন লাশ টাশ আসতো কবরস্থানে, তো তাদেরকে আমাদের আজিমপুর কবরস্থানের ভিতরেই গোসল করানো হতো। আমাদের এখনকার যে স্ট্রাকচারটা রয়েছে যেখানে জানাজা ঘরটা আছে তার পাশে, তার যাওয়ার সময় কবরস্থানে ঢোকার পর হাতের ডান দিকেই পড়ে সেই লাশ গোসল করার স্থানটা এবং বাম দিকে হচ্ছে জানাজার স্থান। তো সোনামিয়া যিনি উনি পেশায় লাশ গোসল করাতেন কবরস্থানের ভিতরে এবং তিনি দীর্ঘদিন যাবৎ এই পেশায় ছিলেন। তো একদিন বিকেলের একটু পরে হবে, ঠিক সন্ধ্যার আগের ঘটনা, উনি আমাদের কবরস্থানে ঢোকার সময় হাতের বাম দিকে একটা দোকান রয়েছে যেখানে বিভিন্ন সাইনবোর্ড লেখানো হয়, বিভিন্ন কবরস্থানের বিভিন্ন কবরের নেম প্লেট যেখানে লেখা হয়, তার পাশে পানের দোকান ছিল। তো উনি সেখানে বসে পান খাচ্ছিলেন। উনি বসে বসে পান খাচ্ছিলেন। তো এই সময় দুজন লোক আসে তার কাছে। তো এসে বলে যে এরকম তাদের একটা লাশ রয়েছে যেটাকে গোসল করানো হবে এবং তারা সেটা তাদের এলাকায় গোসল করতে পারেনি। তো এটা বলার পর ওই সোনামিয়াকে বলার পর সোনামিয়া বলে আচ্ছা ঠিক আছে, আপনাদের লাশ কোথায় রাখছেন? তখন উনি বলে যে জানাজার স্থানের পাশেই, লাশ যেখানে গোসল করে সেই রুমটার পাশে রাখা হয়েছে। তো উনি বলে আচ্ছা ঠিক আছে আপনারা জান, আমি আসতেছি। তো উনি ওইখানে থেকে কিছুক্ষণ পর সেখানে চলে যান। তো উনি লাশ যখন গোসল করতেন তো ওনার সাথে দুজন অ্যাসিস্ট্যান্ট থাকতেন। তো সেদিন কেউ ছিল না, উনি একাই ছিলেন। তো বসে অলস সময় কাটাচ্ছিলেন, তখন ওনারা আসে। তো ওনারা আসার পর যখন ওনাকে বলে লাশটা গোসল করতে হবে, তো উনি ওই রুমটাই ঢুকেন। তো রুমটার বর্ণনা আমি একটু দিয়ে নিই। সেটা হচ্ছে জানাজা ঘরের পাশের ডান পাশের ঘরটি হচ্ছে লাশ গোসল করে ওই রুমটার মধ্যে। তো রুমটা মোটামুটি বড় এবং পাশে একটা ডাস্টবিনের মতো একটা জায়গা আছে যেখানে লাশের যে জামা কাপড় পরা থাকে সেগুলো ফেলা হয়। তো সেই জায়গা নিয়ে বিভিন্ন প্রচলিত বিভিন্ন ঘটনা আছে, সেগুলো পরে কখনো আসলে আবার শেয়ার করা যাবে। তো তখন যখন উনি সেই রুমটার ভিতরে ঢুকেন, তো রুমটার ভিতরে ঢুকার পর রাসেল ভাই গোসল করার সময় বেশ কিছু নিয়ম কানুন থাকে। তো উনি রুমের মধ্যে আগরবাতি জ্বালান। তো জ্বালিয়ে উনি লাশটাকে যখন গোসল করায় তো তখন সাবান গুলিয়ে একটা পানি করা হয়। তো সেই পানিটা দিয়ে লাশটাকে গোসল করানো হয়, কয়েক বালতি পানি থাকে। তো উনি সাবান গোলাচ্ছিলেন। তো একটা পর্যায়ে উনার হাত থেকে সাবানটা নিচে পড়ে যায়। তো সাবানটা নিচে পড়ে যাওয়ার পর উনি যখন সাবানটা মানে কুড়িয়ে নিয়ে আসেন, তো এর মাঝখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। তো লাশটা উপর করে শোয়ানো ছিল। একটা মানুষ নর্মালি খাটে শুলে যেরকম একটা লাশকে যেভাবে রাখা হয় খাটের মধ্যে, ওইভাবেই রাখা ছিল লাশটাকে। তো উনি যখন সাবানটা হাতে নিয়ে আবার পিছনের দিকে ফিরে তাকালেন, তো আসলে উনি যেটা দেখেন, যেটা দেখে উনি সম্পূর্ণ ঠান্ডার হয়ে যান। ওনার এত বছরের পেশাগত জীবনে যেটা ওনার সাথে কখনো ঘটেনি এরকম কোনো কিছু। উনি দেখেন যে লাশটা খাটের মধ্যে মানে বসে আছে, শোয়া থেকে উঠে বসলে যেরকম দেখায় সেরকম হয়ে তার দিকে তাকিয়ে আছে। তো এটা দেখার সঙ্গে সঙ্গে রাসেল ভাই, উনি খুবই সাহসী মানুষ, যেহেতু উনি লাশ গোসল করেন, ওনার এমনিতে অনেক সাহস ছিল, কিন্তু উনি খুবই ভয় পেয়ে যান। কিন্তু উনি ভয়টা প্রকাশ করতেছিলেন না। তো সাডেনলি ওই সময় কারেন্টটা চলে যায়। তো কারেন্টটা চলে যাওয়ার পর ওই রুমের মধ্যেই এই পাশে একটা জায়গায় মোমবাতি এবং ম্যাচ ট্যাচ এগুলো রাখার স্থান ছিল। তো উনি এটা দেখার পর যখন কারেন্টটা সঙ্গে সঙ্গে চলে যায়, তিনি তার হাতে তার কাছে একটা ম্যাচ ছিল। তো তিনি ওই ম্যাচটা জ্বালিয়ে যখন মোমবাতিটা ধরিয়ে তার সামনে নিয়ে আসেন, তো রাসেল ভাই উনি তখন যেটা দেখেন সেটা হচ্ছে লাশটা যে একটু আগে যে খাটের মধ্যে উঠে বসছে, তো বসার থেকে একটা মানুষ যদি আবার ওই স্থানে যদি শুয়ে পড়ে বা তাকে যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়, তো সে দেখা যাবে যে পড়লে হয়তো ডান পাশ বা বাম পাশ কোনো একদিকে কাত হয়ে থাকবে। তো উনি যেটা দেখেন যে লাশটা ঠিক পড়ে ডান দিকে কাত হয়ে আছে এবং তার দুইটা হাত খাটের বাইরে। তো উনি দেখলেন যদি লাশ উঠেই না বসতো তাহলে লাশ ডান পাশে কাত হওয়ার কথা না, এবং উনি যেটা দেখছেন যে লাশ উঠে বসছে, তার মানে উনি ঠিকই দেখেছেন। এবং উনি যখন মোমবাতি জ্বালানোর পর উনি যেটা দেখলেন সেটা ছিল যে লাশটা ডান দিকে কাত হয়ে খাটের মধ্যে, মানে দেখলে মনে হবে যে কেউ একে ফেলে রাখছে এরকম একটা অবস্থা, এবং ওনার দুইটা হাতই লাশের যে খাটটা ছিল তার থেকে বাইরে। তো উনি এটা দেখার পর উনি মোমবাতি জ্বালিয়ে ওনার যে কাজটা থাকে উনি কাজটা করতে থাকেন। তো এর মাঝখানে উনি একবার বাইরে আসেন, ওই লাশ ধোয়ার যে রুমের দরজাটা ওটা একটু নর্মালি লাগিয়েছিল।
তো ওটা উনি খুলে বের হন এবং বের হয়ে ওনার রিলেটিভ আরো যারা থাকেন ওদের সাথে কথাবার্তা বলে উনি আবার যান ভিতরে। তো উনি ভিতরে গিয়ে লাশ ধোয়াটা সম্পূর্ণ শেষ করে। তো শেষ করার পর রাসেল ভাই যখন উনি বাসায় চলে আসেন, তো মানে সেদিন থেকে হচ্ছে যে তার মানে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান এবং এই অসুস্থতায় উনি প্রায় আপনার বছর খানেক ভুগেন। ঘটনাটি আজ থেকে প্রায় 7 কি 8 বছর আগের ঘটনা। তো উনি এরকম অসুস্থতায় ভুগতে ভুগতে একটা সময় রাসেল ভাই উনি মারা যান। তো যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন নুরুল ইসলাম আঙ্কেল, উনি বলেছেন যে আজিমপুর কবরস্থানে যারা পুরাতন স্টাফ যারা আছে তারা সবাই এই সোনামিয়াকে চিনে। রাসেল ভাই এই ছিল আমার সেকেন্ড স্টোরি। ওকে, আপনার আরেকটা ঘটনা মনে হয় আছে, জি রাসেল যে ভাই। আমরা শুনে ফেলি ঘটনাটি। আচ্ছা রাসেল ভাই, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছে যিনি, তার নাম হচ্ছে মাহমুদ ভাই। তো মাহমুদ ভাই হচ্ছেন একজন আলেম। তো উনি আলেম হওয়ার আগে উনি হেফজও কমপ্লিট করেছেন। তো ওই সময় উনি আরেকটা মাদ্রাসা পড়তেন। তো আমি সঙ্গত কারণে সেই মাদ্রাসাটার নাম বলতে চাচ্ছি না, উনি আমাকে বলতে বারণ করেছেন। তো সেটা ছিল ঢাকার বাইরে কোনো একটা জায়গায়। তো ওই প্রতিটা মাদ্রাসারই হেফজখানার বেশ কিছু নিয়ম থাকে, যে সেটা হচ্ছে যে সকল স্টুডেন্ট যারা পড়া মনে রাখতে পারতো না তাদের জন্য স্পেশালি এই নিয়মটা ছিল যে তারা তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ শেষ করে ঠিক ফজরের নামাজের আগ পর্যন্ত পড়াশোনা করবে যার যার রুমে। তো মাহমুদ ভাই যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, ঘটনাটি তার বন্ধুর সাথে ঘটে। তো একদিন রাতের কথা। তো এবং আরেকটা নিয়ম ছিল যে সেটা হচ্ছে যে মাদ্রাসায় রাতে যদি কেউ টয়লেটে যায় তো যাতে পাশের কাউকে নিয়ে যায় সাথে করে। তো এটা বেশ সবগুলো মাদ্রাসারই একই নিয়ম। তো সেদিন রাতে ঠিক 12:30 কি 1টা হবে, মাহমুদ ভাইয়ের ফ্রেন্ডের টয়লেট আসা। তো উনার পাশের বেডটাই উনার ফ্রেন্ড শুতে এবং ওনারা ফ্লোরিং করে ঘুমাইতেন, একটা নর্মালি মাদ্রাসা যেভাবে সবাই ঘুমায় একটা রুমের মধ্যে। তো তার ফ্রেন্ডটা তাকে বলে যে মাহমুদ আমার তো টয়লেট চাপছে, তুই একটু আমার সাথে চল। তো মাহমুদ ভাই প্রথম খুব একটু বিরক্ত হয়, কিন্তু তারপর উনি ওনার সাথে যায়। তো ফ্রেন্ড ওনার খুব ভালো ফ্রেন্ড ছিল মাদ্রাসা লেভেলে। তো উনি ওনাকে নিয়ে বের হয়। তো ওনাদের মাদ্রাসাটার বর্ণনা আমি একটু দিয়ে নিই, যে সেটা হচ্ছে যে মাদ্রাসাটার ওই বিল্ডিংটা মাত্র নতুন করা হয়েছে, ওনারা যে বিল্ডিংটার মধ্যে ছিলেন, একতলা একটা বিল্ডিং, এবং ঠিক তাদের অপোজিটে টয়লেটটা ছিল, অনেকগুলো টয়লেট একসাথে ছিল। তো উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে রুম থেকে বেরোয় সেদিকে হাঁটা দেন। তো সেদিকে হাঁটা দেন, মাঝখানে মাঠের মতো একটা প্লেস, তেমন একটা বড় না। তো মাহমুদ ভাই আর ওনার ফ্রেন্ড ওনারা দুজনই দেখেন যে মাঠের ঠিক টয়লেটটার কাছাকাছি যাওয়ার ঠিক কিছুটা আগে যে কয়েকটা বিড়াল সেখানে মানে লাফালাফি করতেছিল। তো এটা দেখার পর মাহমুদ ভাই তার ফ্রেন্ডকে বলে যে দেখ এই দূরে বিড়াল দাঁড়ায় আছে কতগুলো। তো ওনার ফ্রেন্ড বলে যে কি তুই বিড়াল দেখে ভয় পাস, এটা কোনো ব্যাপার হইলো, দেখ আমি কি করি। তো এটা যখন বলে যে দেখ আমি কি করি, তো উনি মাহমুদ ভাই ফ্রেন্ড দৌড় দিয়ে গিয়ে একটা বিড়ালকে খুব জোরে একটা লাথি দেয়। এত জোরে লাথি দেয় যে রাসেল ভাই বিড়ালটা তাদের থেকে ঠিক 10 কি 15 ফিট বা তারও বেশি হবে দূরে গিয়ে ছিটকে পড়ে। তো বিড়ালটা সেখানে পড়ে, তো বিড়ালটা নর্মালি চলে যাওয়ার কথা, সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার কথা, কিন্তু সেই বিড়ালটা সেখান থেকে পালিয়ে না গিয়ে তাদের দিকে তাকিয়েছিল সেখান থেকে। তো তার ফ্রেন্ড যথারীতি টয়লেটে যায়। তো মাহমুদ ভাই বাইরে তারা ওয়েট করে। ঠিক 10 কি 15 মিনিট হবে এরকম একটা সময়। এই সময় ওই বিড়ালটা ওইখানেই দাঁড়িয়ে ছিল। মাহমুদ ভাই যেটা বলে যে উনি স্পষ্ট দেখতেছিলেন বিড়ালটাকে সেখানে দাঁড়া, এবং বাকি যে বিড়ালগুলো ছিল সেগুলো সব চলে যায় সেখান থেকে। তো ঠিক 10 কি 15 মিনিট পর তার ফ্রেন্ড চিৎকার দিয়ে রুম থেকে টয়লেট থেকে বের হয়, খুবই চিৎকার দিয়ে এবং খুবই ভয় পেয়ে যায়। তখন মাহমুদ ভাই বলে যে কি হয়েছে তোর? তখন সে বলে যে এরকম আমি দেখছি ওনাদের যে টয়লেটের যে ভেন্টিলেশনের জন্য যে স্পেসটা ছিল সেখানটা একটু ফাঁকা একটা প্লেসের মধ্যে কিছু রডের কিছু গ্রিল দেওয়া ছিল, তো একটা বিড়াল বা ছোট কোনো প্রাণী সেখানে ঢুকতে পারবে। তো মাহমুদ ভাই ফ্রেন্ড বলে যে আমি দেখলাম বিকৃত একটা ফেসের কে জানি ওদিকে আমাদের তাকায় আছে। তো এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তো মাহমুদ ভাই তাকে বলে যে আচ্ছা এটা কোনো ব্যাপার না, চলে যাই, যেহেতু আবার তাহাজ্জুদের সময় আবার উঠতে হবে ঘুম থেকে। তো মাহমুদ ভাই তাকে নিয়ে রুমে চলে আসে এবং রুম লাগিয়ে দেয় এবং ভিতরে ঘুমিয়ে পড়ে দুজনে একসাথেই। তো যখন তাহাজ্জুদের সময় মাহমুদ ভাইয়ের ঘুম ভাঙে, তখন উনি সবার চিল্লাচিল্লিতে ওনার ঘুম ভাঙে, যে রুমের মধ্যে খুবই শাউটিং হইতেছিল, যে খুবই হুলস্থুল পড়ে গেছে যে কি রুমে কিছু একটা হয়েছে। তো উনি যখন ঘুম থেকে ওঠেন, উনি দেখেন যে ওনার পাশের যে ফ্লোরিং করা যে খাটটা ছিল যেখানে ওনার ফ্রেন্ড ঘুমাইতেন, উনি দেখেন সেই বেডটা রক্তাক্ত অবস্থায়, এবং তার যে ফ্রেন্ড তার কান দিয়ে এবং নাক দিয়ে খুবই ব্লিডিং হইতেছিল। এবং যখন তার গায়ে কম্বল ছিল, কম্বলটা সরানোর পর সবাই দেখে যে তার পেটের মধ্যে খুব বড় একটা কাটা দাগ ছিল, এবং খুব বিশাল আকৃতির একটা কাটা দাগ ছিল, কি 1 ইঞ্চির মতো হবে এরকম প্রশস্ত একটা কাটা দাগ ছিল তার পেটের মধ্যে। তো খুবই রক্তাক্ত অবস্থা। তো তার পরের দিন ওখানে পুলিশ এসে অনেক ঝামেলা টামেলা হয়। তো ওই যে ছেলেটা মারা যায় মাহমুদ ভাইয়ের ফ্রেন্ড, তার বাবা মাও আসে। তার বাবা মা এসে বলে যে তার ছেলেকে এই মাদ্রাসায় কেউ হত্যা করছে।
তো তখন সবাই, যেহেতু মাহমুদ ভাই ওনার খুব ভালো ফ্রেন্ড ছিল, তো সবাই ওনার বাবা মা প্রথমে ওনাকে সন্দেহ করে যে উনি হয়তো বা কিছু একটা করছে। তো মাহমুদ ভাই ওনার অনেক কিছু বলার পর ওনার বাবা মা যখন বিশ্বাস করে না, তখন মাহমুদ ভাই ওনাদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে ঘটনাটা খুলে বলেন যে হুজুর এরকম রাতে যাওয়ার সময় এরকম একটা সমস্যা হয়েছিল, তখন ও একটা বিড়ালকে লাথি দিছিল, তারপরে এই ঘটনা ঘটছে সকালবেলা। তখন সেই তাদের মাদ্রাসার যিনি বড় হুজুর ছিলেন, প্রিন্সিপাল যিনি ছিলেন, তিনি যে ছেলেটা মারা গেছে তার বাবাকে নিয়ে এবং মাহমুদ যে ছিল, মাহমুদ ভাই, তাদের দুইজনকে নিয়ে তার একটা রুম ছিল, সেখানে গিয়ে বসেন। এবং উনাদের যে মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিলেন, উনি উনার ব্যক্তিগতভাবে উনি কিছু জিনকে পড়াতেন নিজের কাছে। তো উনি সবগুলো জিনকে ওই রুমে রাখান এবং ওই রুমে মাহমুদ ভাই এর আগে মানে কাউকে ঢুকতে দেখেনি। ওই রুমটা শুধু উনার ওই প্রিন্সিপালের পার্সোনাল একটা রুম ছিল। তো সেদিনে উনার মানে সুযোগ পায় উনি ওই রুমটার ভিতরে ঢুকার। তো ঢুকার পর যখন একে একে উনি সবগুলো জিনকে ডাকতেছিলেন ওই রুমটার মধ্যে, তো মাহমুদ ভাই বলে উনি নিজে ছিলেন সেই রুমটার মধ্যে। তো প্রায় উনি 7 কি 8 জন লোকের গলা শুনতে পায় সেখানে। তার মধ্যে একজনের গলা ছিল খুবই বয়স্ক। তো যখন এই প্রিন্সিপাল হুজুর যখন সবাইকে জিজ্ঞেস করতেছিল যে এই কাজটা কে করছে, তখন সবচেয়ে বয়স্ক যে হুজুরটা ছিল, উনি ওনার বয়স মাহমুদ ভাই পরে ওনার হুজুরের মুখ থেকে শুনে জানতে পারেন যে ওনার বয়স ছিল প্রায় 3500 কি 4000 এরকম হবে তার বয়স। তো সে বলতেছিল খুব কাঁপা কাঁপা কণ্ঠে, খুব মানে বয়স্ক বৃদ্ধ একজন লোকের কণ্ঠ, যে এরকম আমরা কয়েকজন সেখানে ছিলাম, ও যখন যাইতেছিল তো ও যাওয়ার সময় ও পাশ কেটে যেতে পারতো, কিন্তু ও সেটা না করে সে আমাকে একটা লাথি দিয়ে যায় এবং আমি খুবই মানে উনি এতে খুব ক্ষিপ্ত হয়ে যায় তার উপর এবং উনি চিন্তা করে যে তাকে মেরে ফেলবে। তো এই ঘটনা যখন সেই ছেলেটার বাবাকে বলা হয়, তখন গিয়ে তিনি মোটামুটি আশ্বস্ত হন। আসলে ভাই এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা বেশ কিছু SMS পেয়ে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট না বিরতি না, আমরা ঘটনাতে যাব। আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, আমরা তার ঘটনাটি আগে শুনে আসবো এবং তারপরে একে একে অন্যদের ঘটনাগুলো শুনবো। সো আমাদের সাথেই থাকুন। এন্ড আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন, এর আগে একবার এসেছিলেন এবং একটা ঘটনা বলেছিলেন। সেই ঘটনাটা এরকম টাইপের ছিল যে কোন একটা, আচ্ছা আপনি আপনার ঘটনাটা বলুন, আগে শুরুতে একটু নামটা বলুন প্লিজ। ধন্যবাদ রাসেল ভাই। হাই লিসেনার, আমি তুষার। আমাদের টিম TNT, তুষার, নাজমুল, টলিন, বোথ ইস টিম TNT। আমরা বিভিন্ন জায়গায় হন্টেড প্লেসে করি। তো গত এপিসোডে আমরা যেমনটা বলছিলাম যে আমরা একটা হন্টেড প্লেসে যাই এবং সেইখানে থেকে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আমাদের সাথে ঘটে এবং আসার সময় আমরা একটা পুটলির সাথে নিয়ে আসি, যেটাতে ছিল হচ্ছে একটা ছোট বাচ্চা আকৃতির পুতুল। তার সাথে ছিল কিছু কাগজ যেখানে আরবি করে উল্টা করে আয়াত লেখা ছিল এবং কিছু চুল ছিল। তো এটা নিয়ে আমরা ঢাকায় ফিরি এবং আপনাদের সাথে গত যে এপিসোডে আসছিলাম সেখানে আমরা আমাদের মূল ঘটনা শেয়ার করছিলাম। তো তারই সূত্র ধরে আমাদের এক বন্ধু স্বপ্নে একটা ছেলেকে, একটা ছোট বাচ্চা ছেলেকে বারবারই দেখতেছিল এরকম যে সে নাজমুল, আমাদের সেই ফ্রেন্ডের নাম আপনাদের হয়তো মনে থাকার কথা, যে সেই ফ্রেন্ড স্বপ্নে দেখছিল এরকম যে সে একটা জঙ্গলে হারাই গেছে, হারাই যাওয়ার পর একটা বাচ্চা তাকে ডেকে বলতেছে যে তুমি কি পথ হারাই ফেলছো কিনা, তুমি কি আমাকে চেনো, আমাকে কি চিনতে পারতেছো, আমার নাম রাকিব, আমাকে যেখান থেকে নিয়ে আসছো তুমি সেখানে ফিরে আসো। এরকম একটা ঘটনা দিয়ে আপনাদেরকে গত সপ্তাহে আপনাদের একটা ঘটনা জানাইছিলাম। এবং তার সাথে সাথে এটা বলছিলাম যে সেই ঘটনা স্থলে আমরা আবার যাব এবং সেখানে দেখব যে আসলেই সত্যি রাকিব নামের কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। তো তারই ধারাবাহিকতায় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ঢাকাতে বসেই আমরা যে পুটলিটা নিয়ে আসছিলাম সেই পুটলিটা যেই কাগজ ছিল সেই কাগজে তো অনেক আয়াত ছিল, আরবি আয়াত, উল্টো করে লেখা আরবি আয়াত, যেখানে জের জবর বেশ কিছুই ছিল না। তো এক হুজুরের কাছে আমরা যাই, সেখানে যাওয়ার পর আমরা বলি যে এইখান থেকে আপনি কোনো অর্থ বা কিছু আমাদেরকে এর অর্থ বের করে দিতে পারেন কিনা। তো ধানমন্ডির একটা হুজুরের কাছে যাই, তো তিনি আমাদেরকে বলেন যে এইখানে কি কি লেখা আছে তেমন বিস্তারিত কিছু বোঝা যাচ্ছে না, তবে কয়েকটা নাম এখানে স্পষ্ট না, একটু একটু বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে রাকাবা, এই একটা নাম, আর দুইটা নাম, যেটা হচ্ছে রেবেকা বানু, আর একটা নাম হচ্ছে আনসার আলী। এবং বোঝা যাচ্ছে যে কুফরি টাইপ বা ব্ল্যাক ম্যাজিক টাইপ কোনো একটা ঘটনার সূত্র ধরে এইটা আয়াতটা লেখা আছে। তোকে ফাইন, আমরা
সেই সূত্র ধরেই আমরা ভাবি ও আচ্ছা ঠিক আছে, মনে হয় তাহলে এই স্বপ্নের সাথে সংযুক্ত এই আয়াত বা এই ঘটনাগুলো নামগুলো আমরা হয়তো সেই জায়গায় আবার খুলনার মংলা থানায় অবস্থিত একটি বিশেষ গ্রাম, সেই গ্রামে গেলে হয়তো আবার এর সূত্র খুঁজে পাবো। তো আমরা গত সপ্তাহে সেই জায়গায় আবার যাই এবং খুঁজে বের করার চেষ্টা করি যে আসলে রাকিব নামের কেউ আছে কিনা। তো রাসেল ভাই, অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা রাকিব নামের একজনকে খুঁজে পাই, যার বাবার নাম হচ্ছে আমাদের এই ধানমন্ডিতে যে হুজুর বলছিলেন সেই কাগজ দেখে যে আনসার আলী। আমরা খুঁজে পাই যে আনসার আলী তার বাবা এবং তার মায়ের নাম হচ্ছে রেবেকা বানু। তো আমরা প্রথমেই যাওয়ার পর আমরা টোটাল ঘটনাটা খুলে বলি তার বাবা মাকে যে আমরা এরকম এরকম আসছিলাম, আসার পর আপনাদের কাছ থেকে এই জিনিসটা পাই আপনাদের এলাকা থেকে। আমরা ঢাকায় যাই, ঢাকায় যাওয়ার পর আমাদের ফ্রেন্ড স্বপ্নে আপনার ছেলেকে দেখছিল, হয়তো আপনার ছেলেই ছিল, তার নাম রাকিব ছিল। তো আমরা আবার ফিরে আসি, তো এইরকম ঘটনা। তো এখন রাকিবের কি অবস্থা? তো তার বাবা মা জানায় যে 2.5-3 মাস ধরে রাকিব খুব অসুস্থ অবস্থায় আছে, সে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, মাঝে মাঝে রক্ত বমি করে, কিছু খায় না, এই মোটামুটি অবস্থা। তো আমরা বললাম যে মনে হয় যেহেতু আমরা এরকম একটা ঘটনা, যেহেতু আমরা আসছি ঢাকা থেকে, তো আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছে সম্ভবত রাকিব ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে কিনা। তো বলছে যে হ্যাঁ হয়তো হইতেও পারে, কারণ আমরা অলরেডি এখানকার কবিরাজ দেখাইছি, ডাক্তারও দেখাইছি, কিন্তু কোনো আসলে কাজ হয়নি। তো আমরা বলি ঠিক আছে, তাহলে এক কাজ করি, আপনাদের পরিচিত আবার কোন হুজুর বা এরকম কবিরাজ বা গুনিন টাইপ কাউকে যদি ডাকতেন, তাহলে হয়তো আমরা এগুলো দেখাইলে তিনি হয়তো কোনো কিছু উদ্ধার বা আবিষ্কার করতে পারতেন কিনা। তো ওকে ফাইন, রাকিবের ফ্যামিলি আমাদেরকে অনেক ভালো মতোই নেয়। তো সন্ধ্যার পরে আমরা তাদের বাসাতেই উঠি, উঠার পর খাওয়া দাওয়া হয়। রাত্রে 10টা 10:30টার দিকে এক হুজুর আসেন, তিনি আমাদের কাছ থেকে আবার টোটাল ব্যাপারটা শোনেন। শোনার পরে তিনি বলেন যে হ্যাঁ আসলে ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে রাকিবকে খুব কাছেরই কেউ, আপনাদের আত্মীয় স্বজনের ভিতরই কেউ হয়তো বান মারছে, গ্রামে যেটা বলা হয় বান মারছে বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে রাকিব। তো আপনারা এগুলো এনে অনেক ভালো করছেন, এবং আপনারা যদি ঠিক মতো ঠিক সময় না নিয়ে আসতেন এগুলা, তাহলে হয়তো রাকিবকে আর বাঁচানো সম্ভব হইতো না। তো পরবর্তীতে সেই হুজুর সেগুলো তার মতো করে নিয়ে যায় এবং সেগুলো নষ্ট করে দেয়। তো আসলে ভাই, আমি মানে রাকিবের বাবা মা আমাদেরকে সেই রকম দোয়া করে, সম্মান দেখায় এবং বলে যে আপনাদের কারণে আমাদের ছেলের আসলে হয়তো আমাদের ছেলের জীবন বাঁচছে এরকম। তো আসলে ভাই, আপনাকে আমাদের টিএনটি টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদের কারণে আমরা আজকে ভৌতিষ্ঠ হওয়ার অনুপ্রেরণা পাই। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়। এবং আমি এতক্ষণ ধরে যে একটা ঘটনা শুনছিলাম, সেই ঘটনায় আমাকে বলা হচ্ছিল যে একজন হুজুর, ধানমন্ডির একজন হুজুরের কাছে গিয়ে তারা একটা সমাধান চেয়েছিলেন, এবং সেই হুজুর আবার তাদেরকে অদ্ভুত একটা ঘটনা শুনিয়েছিলেন। সেই ঘটনাটা আমরা এখন শুনবো। আপনি আপনার নামটা প্লিজ আরেকবার বলবেন, তারপরে ঘটনাটা শুনবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই, আমি তুষার। আবারও যে হুজুর আমাদেরকে সেই তথ্য দেয়, সেই হুজুর আমাদেরকে একটা বিশেষ ভৌতিক ঘটনা বলেন, তার সাথেই ঘটে যাওয়া। তার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো সেইখানে এক পাগল আছে, সেই পাগলের নাম মুস্তাক পাগল। স্থানীয় লোকজন হয়তো তাকে চিনতে পারেন। বর্তমান বয়স সেই পাগলের 40 থেকে 42-এর কাছাকাছি হইতে পারে। তো মুস্তাক পাগলকে স্থানীয় লোকজন যারা আছেন তারা অনেকেই বলেন নাকি তাকে মানুষের সন্তান না জিনের সন্তান বলেন। আসলে কেন বলেন একটু পরে বুঝতে পারবেন আমার কথা থেকে। সেটা হচ্ছে যে জিনের সন্তান বলার পিছনে একটা কারণ, শারীরিকভাবে যেটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষের আমরা যদি পায়ের তালু লক্ষ্য করি তাহলে দেখবো যে একটু বাঁকা, কিন্তু এই মুস্তাক পাগলের পায়ের তালু হচ্ছে একেবারে ফ্ল্যাট, একেবারে মানে ভরাট আর কি। রাইট, একেবারে ভরাট, রাইট, এক্স্যাক্টলি ভাই। তো এবং শোনা যায় লোকমুখে মুস্তাক পাগল যখন জন্ম নেয় তার আগেই নাকি তার মা জানতেন, এক দরবেশ বা এরকম ফকির টাইপ এসে তাকে স্বপ্নে বলতেছেন যে তোর ঘরে যে জন্ম নিচ্ছে সে আসলে মানুষের সন্তান না জিনের সন্তান। তো এরকম মুস্তাক পাগল নিয়ে অনেক ঘটনা আছে। তো হুজুর বলতেছিলেন এইভাবে যে আমি একদিন রাত্রে শুয়ে আছি, তো এই সময় জাস্ট 12টা 12:30টার দিকে দরজায় টোকা দেয়। তো আমি গেট খুলে দেখি যে মুস্তাক পাগল। তো সে এসে বলে যে হুজুর আমারে কিছু খাইতে দেন, আমি সারাদিন না খাওয়া অবস্থায় আছি।
তো হুজুর বলে যে ঠিক আছে এক কাজ কর, ভিতরে আয়, তোর ভাবি তো বাবার বাসায় গেছে, তুই ভিতরে আয়, তোরে খাইতে দিই। তো আমি হুজুর তখন সেই পাগলটাকে কিছু খাইতে দেয়, খাইতে দেওয়ার পরে বলে যে ঠিক আছে তুই আর বাড়ি যাওয়ার দরকার নাই, তুই আমার সাথেই রাত্রে থাক, শুয়ে পড় তুই। তো একসাথেই হুজুর এবং সেই মুস্তাক পাগল শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর রাত প্রায় 1:30 পৌনে 2টা বাজে। এই সময়ে হুজুর ছাদে মানে গুম গুম শব্দ হচ্ছে এমন শব্দ পাই, কেউ ছাদের উপর হেঁটে যাচ্ছে এরকম শব্দ হলে যেরকম শব্দ সেরকম একটা শব্দ পাই। তো মোস্তাক পাগলকে ডেকে তুলে ঘুম থেকে বলে যে এই ওঠ, তাড়াতাড়ি ওঠ, ছাদের উপরে হয়তো চোর টোর আসছে, কারণ গত সপ্তাহে চুরি হয়েছে, চ যাই দেখি, চোর আসলে সম্ভবত চোরই আসছে। তো হুজুর মোস্তাক পাগলকে নিয়ে দরজার হুক বা বাটাম যেটা আছে সেটা নিয়ে ছাদের উপরে যাই এবং যে দেখে যে আসলে তেমন কাউকেই পায় না। তো ছাদের উপরে থাকা অবস্থায় হুজুর আর মোস্তাক পাগল একসাথে ছিল। তো মোস্তাক পাগল ছাদের অপর প্রান্তে চলে যায় হাঁটতে হাঁটতে, যে একজনের সাথে কথা বলে, মানে বোঝাচ্ছে একজন আছে কথা বলতেছে এইরকম যে কিরে তোরে না মানা করছে আসতে, তুই আবার কি করতে আসছিস, এটা হুজুরের বাড়ি, হুজুর ভালো মানুষ, তুই চলে যা। তখন হুজুর বলে যে কিরে মোস্তাক তুই কার সাথে কথা বলতেছিস? তো বলে যে এই যে দেখতেছেন না আমি একজনের সাথে কথা বলছি। তো বলছে কই কথা বলতেছিস, তো কেউই তো সামনে দাঁড়ায় নাই। বলছে এই যে সামনে একটা ছোট বাচ্চা দাঁড়ায় আছে, আপনি দেখতেছেন না? বলছে যে ফাইজলাম করছে না, চ তাড়াতাড়ি চ, আমি শুয়ে পড়ি। হুজুর মোটামুটি ভয় পাই। তো মুস্তাককে ছাদে থাকতে জিজ্ঞাসা করে যে আচ্ছা মুস্তাক সত্যি করে বলতো, তুই এই মাঝে মাঝে কি সত্যি ভান ধরিস এইভাবে, না সত্যিই তোর মাঝে কিছু আছে, ইমান সত্যি কথা বল। তো বলে মুস্তাক পাগল মিষ্টি একটা হাসি দেয়, বাঁকা ঠোঁটে একটা হাসি দেয়, দিয়ে হুজুরকে বলে যে হুজুর একটা জিনিস দেখবেন? বলে হ্যাঁ দেখা। তো বলে যে সেই সময় অনেক দূরে একটা রোড থাকে, সেই রোডের ওইখানে দুইজন নাইট গার্ড হেঁটে যাচ্ছিল। তো সেই সময় লাইট পোস্টের আলোতেই দেখা যাচ্ছে, অনেক দূর থেকে ছাদের উপর থেকে দেখতে পাই। তো মোটামুটি 500-600 গজ দূরে হবে, এরকম দূর হবে। তো মুস্তাক পাগল বলে হুজুর তাকায় থাকেন ওই দুই লোকের দিকে। তো জাস্ট মুস্তাক পাগল হাত একটু সামনে বাড়িয়েই, তার হাত যতটুকু ততটুকুই, মানে ভূতের গল্পে যেরকম শোনা যায় অনেক বড় হাত হয়ে যায়, ব্যাপারটা তা না। তার হাত যতটুকু ততটুকু হাত দিয়েই জাস্ট হাওয়া বা বাতাসের উপর দুইটা টোকা দেয়। তো সাথে সাথে টোকা দেওয়ার সাথে সাথে ওই যে দুইজন গার্ড ছিল তার মধ্যে একজন গার্ড সাথে সাথে পিছ ফিরে তাকায়। মানে ব্যাপারটা এইরকম যে হয়তো তাকে টোকা দিছে কেউ খুব কাছ থেকেই। তো মুস্তাক পাগলকে বলে যে ঠিক আছে বুঝছি, তোর কিছু আর করা লাগবে না, তুই চ তাড়াতাড়ি চ। হুজুর মনে মনে ভয় পায়, সে আবার হুজুর অজু করে, অজু করার পর আবার সে শুয়ে পড়ে। মুস্তাক পাগলকে বলে যে তুইও তাহলে শুয়ে পড়। এমন সময় হুজুর ঘুমায় যায়, মুস্তাক পাগল ঘুমায় যায়। তো জাস্ট আজান, ফজরের আজান হওয়ার 40-50 মিনিটের আগে হুজুরের আবার ঘুম ভাঙে। তো ঘুমে ভাঙা অবস্থায় জাস্ট তিনি শুয়ে আছে, চোখটা খুলছে, মুস্তাক পাগল তার পাশেই শুয়ে আছে, কিন্তু তার চোখ যে জায়গায় পড়ে হুজুরের, সেটা হচ্ছে যে তার রুমের সামনের দিকে একটা স্টিলের আলমারি থাকে, যে আলমারির উপরে ছোট একটা বাচ্চা বসে হুজুরের দিকে তাকিয়ে হাসতেছে। তো এমন একটা পর্যায়ে হুজুর ব্যাপক ভয় পায়। ভয় পাওয়ার পর সাথে সাথে চোখ বন্ধ করে এবং সাথে সাথে মুস্তাক পাগলকে চোখ বন্ধ অবস্থাতেই হাত দিয়ে ঝাঁকি দিতে দিতে ডেকে তুলে। হ্যাঁ, তো এই সময় মুস্তাক পাগল সেই যেটা বলে সেটা হচ্ছে যে কিরে তোরে না বলছিলাম তোকে আসতে, তুই আবার মানা করছিলাম, তুই আবার আসছিস কেন? হুজুর এই অবস্থায় চোখ বন্ধই থাকে মুস্তাক যখন কথা বলে। তো তারপরে কিছুক্ষণ পরে হুজুরকে বলে মুস্তাক পাগল যে হুজুর চোখ খোলেন, আর কোনো কিছু হবে না। তো এইটা ছিল রাসেল ভাই মুস্তাক পাগলের কাহিনী। আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে SMS করেছেন লিঙ্কটা পড়ছি ঘটনাটি, এবং যে ঘটনাটি পাঠিয়েছেন তার নামটিও বলে দিচ্ছি, চন্দন মজুমদার, বড় বয়রা, সেন্ট্রাল রোড, খুলনা। ওকে, আমি ঘটনাটি পড়ি। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। যে প্রিয় রাসেল ভাই নমস্কার, আশা করি ভালো আছেন। আমি চন্দন মজুমদার, বড় বয়রা, খুলনা থেকে লিখছি। আমি ভূত এফএমের সেই প্রথম পর্ব থেকে শুনে আসছি। হাতে গোনা 4-5টি পর্ব ছাড়া সবগুলোই আমার শোনা এবং সেগুলোর রেকর্ডেড ফাইলও আমি যত্ন করে রেখে দিয়েছি, যা শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে আমার মনের খোরাক পূরণ করে। কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। আজ আমি যে ঘটনাটি লিখতে যাচ্ছি সেটা আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বাবার জীবনে ঘটে যাওয়া ঘটনা।
আনুমানিক 1989-90 সালের দিকের ঘটনা। দ্বিতীয়বার আমার বন্ধু এই ঘটনাটি আমার বাবার কাছে জিজ্ঞাসা করলে তিনি রহস্যজনকভাবে প্রসঙ্গটি এড়িয়ে যান। আচ্ছা, তার বাবার কাছে জিজ্ঞেস করলে তিনি রহস্যজনকভাবে প্রসঙ্গটি এড়িয়ে যান। জানি না কি সে কারণ। আমার বন্ধুর ভাষায় বলছি, আমার বাবার বড়শি দিয়ে মাছ শিকার করার খুব নেশা ছিল। প্রতি শুক্রবার আসলেই আমার বাবা টিকেটে মাছ ধরতে যেতেন। একবার তিনি মাছ ধরার জন্য তার 3 ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে খুলনার 7 নম্বর ঘাট সংলগ্ন একটি এলাকায় বহু পুরাতন একটি দিঘিতে যান। দিঘির ঘাটের সিঁড়িগুলো ছিল খুবই জরাজীর্ণ এবং দিঘিটির চারপাশ ছিল অনেক ঝোপঝাড়ে পরিপূর্ণ। সঙ্গত কারণে এই জায়গাটির নির্দিষ্ট নাম উল্লেখ করতে পারছি না। বন্ধুদের মধ্যে একজন ছিলেন ইঞ্জিনিয়ার, একজন কোনো একটা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং অন্যজন পোস্টমাস্টার। টিকেটে মাছ ধরতে গেলে সাধারণত অনেক ভোর থেকে মাছ ধরা শুরু হয় এবং পুকুরের চারপাশে মাচার মতো টং তৈরি করা হয়, যার উপরে বসে বর্ষেলরা মাছ ধরেন। এমনি এক পরিবেশে পুকুরের চারপাশে সবাই বসে আছেন মাছ ধরার জন্য। যে উপকরণগুলো পুকুরের পানিতে মেশানো হয় সেগুলো দিয়ে তারা ছিপ ফেলে মাছ ধরতে বসে গেলেন। সারাদিন কেটে গেল, অথচ একটিও মাছ তারা পেলেন না। প্রায় সন্ধ্যা যখন নেমে এলো তখন হঠাৎ ওই বর্ষেলদের ভেতরে একজনের বড়শিতে অনেক ওজনের কিছু একটা বাঁধল। তিনি বুঝতে পারলেন সেটা কোনো বড় মাছ হবে। মাছটিকে দুর্বল করার জন্য সে সুতোয় ঢিল দিল। মাছটি সুতোর ঢিল পেয়ে দিঘিটির অনেকখানি জায়গা নিয়ে ঘুরতে লাগলো। সব বর্ষেলরা আনন্দের সাথে এগিয়ে গেল। এই বুঝি অন্তত একজনের কপাল খুলল। কিন্তু না, মাছটি দুর্বল তো হলোই না, বরং আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে লাগলো। 4-5 জন বর্ষেল মিলেও হুইলটাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। বর্ষেলদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের কিছু উৎসুক লোকজন ছুটে এলো। তাদের মধ্য থেকে 2 জন অতি উৎসুক লোক পানিতে নেমে গেলেন এবং ডুব দিয়ে তারা হুইলের সুতো ধরে অগ্রসর হলেন। হঠাৎ সে 2 জনের মধ্যে একজন উপরে উঠে এলেন এবং বললেন, আমি আর যেতে পারবো না। সবার অনুরোধে তিনি আবারও পানিতে নেমে গেলেন। কিছুক্ষণ পর বড়শির সুতোটা কেটে দিয়ে দুজনেই উপরে উঠে এলেন। উপরে উঠতেই সবাই নিরাশ এবং বিমর্ষভাবে সুতো কেটে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতে লাগলো। কিন্তু তাদের দুজনের কেউই কোনো কথা বলতে রাজি হলেন না। অনেক জোরাজুরির পর একজন মুখ খুললেন এবং বললেন, সুতোটি অনুসরণ করে তারা সিঁড়ি ঘাটের তল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং গিয়ে দেখলেন যে তার জাত সেটা তাদের কাছে সম্পূর্ণ আশ্চর্যজনক এবং বিস্ময়কর। দেখলেন খুব পুরনো মন্দিরের মতো একটা চূড়ার গায়ে অনেক বড় চৌকো ধরনের খোপ আকৃতির ছিল, যার ভেতর থেকে একটি মানুষ অনায়াসে প্রবেশ করতে পারে। ওরা প্রবেশ করার পর দেখলো একজন অতি বৃদ্ধ মুনি ঋষি ধরনের লোক সেখানে বসে আছেন। তার মাথার সাদা চুলের অনেক বড় জটা এবং মুখের দাড়িগুলো অনেক সাদা এবং লম্বা। তার চারপাশ দিয়ে অনেকগুলো বড় বড় মাছ ঘুরছে এবং তার মধ্যে সুতোর সাথে লাগানো বড়শি কেলা একটি বড় আকৃতির মাছও আছে। বৃদ্ধটি ওনাদের দুজনকে বললেন, আমি অনেক বছর ধরে এদেরকে নিয়ে আছি, তোরা ওর সুতোটা কেটে দে আর ওকে ছেড়ে দে। তোরা যে কি দেখেছিস তা উপরে গিয়ে কাউকে বলবি না, বললে তোদের বিপদ হবে। এই কথাটা শেষ হতে না হতেই ডুবুরি ওই লোকটি ছটফট করতে শুরু করলেন এবং কিছুক্ষণের মধ্যে ওনার মুখ থেকে রক্ত ঝরতে শুরু করলো এবং ওইখানেই তিনি মারা গেলেন। আর যিনি মুখ খোলেননি উনি প্রাণে বেঁচে যান, তবে আজও বেঁচে আছেন কিনা জানি না। এই ছিল আমার ঘটনা। প্রচার করার উপযুক্ত মনে করলে শোনাবেন। ধন্যবাদ। চন্দন মজুমদার, বড় বয়রা, সেন্ট্রাল রোড, খুলনা। অলরাইট, এই ছিল ঘটনা এবং আমরা সেই ঘটনাটা আপনাদেরকে শুনিয়েও দিলাম। আমি বইগুলোর নাম আর একবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনা শোনার জন্য, এবং শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপরে যাবো আপনার ঘটনায়। হাই লিসেনার্স, আমি মকবুল চৌধুরী অমিত, আসছি রাজাবাজার থেকে। আর এখানে বুথেফেমে আসার পেছনে যারা আমাকে সবচেয়ে বেশি ইন্সপিরেশন দিয়েছেন, আমরা সরাসরি ঘটনায় চলে যাবো। হ্যাঁ প্লিজ, মানে অনেক মানুষ অনেক কষ্ট করে শোনেন এবং আসলে এত আমরা ঘটনা যাই প্লিজ। আমার ঘটনাটা যেখানে ঘটছে আমার গ্রামের বাড়িতে, সেটা হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার 15 নম্বর ইউনিয়নের ফেরিঙ্গিটিলা গ্রাম। খুব ছোট্ট একটা গ্রাম। আমাদের গ্রামের যে অবস্থা সেটা আমি বলি। খুব বেশি ভাটি এলাকা বলতে যেটা বোঝায়, বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বেশি ভাটি এলাকায়। সেখানে ঘর বাড়ি করতে হলে মাটি কেটে টিলার মতো করে তারপর মূলত সবাই একজোট হয়ে গ্রাম ট্রাম এরকম করে আর কি। তো যাই হোক, আমাদের একটা মসজিদ করার দরকার এবং আপনি হয়েছিল। বলছিলেন যে আপনাদের এলাকায় এখনো মানে বিদ্যুৎও পৌঁছায়নি, হ্যাঁ, এরকম একটা সেটাই, অবস্থা। আমাদের এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। তার মানে বলতে পারেন বুঝতেই পারছেন, অনেকে আমরা এসএমএস পাই এবং অনেকে আমাদের ইমেল করেন এবং জানিয়ে দেন যে মানে গ্রামের যে ঘটনাগুলো সেগুলো ভালো লাগে, এবং এটা উনি শুরুতেই উল্লেখ করেছেন কিন্তু আমার কাছে বারবার করেছে, এটা একটা একেবারে অজপাড়াগা, রাইট? সেটাই। ওকে ফাইন। তো যাই হোক, আমাদের একটা মসজিদ করার দরকার হয়েছিল। তো আমাদের
দাদুরা ওনারাই মূলত সবাই মিলে ডোনেট করছিলেন। দেন গর্ত করে মাটি কেটে তারপর মসজিদ করতে হয়, যেহেতু বর্ষাকাল পানিতে ডুবে যাবে বর্ষা আসলে, সেজন্য অনেক উঁচু করতে হয়েছিল। তো যাই হোক, ওই যে একটা গর্ত হয়েছিল, আমাদের ঘটনাটা মূলত ওই গর্ত কেন্দ্রিক। এখানে অনেক ঘটনা ঘটছে, তার মধ্যে আমার ঘটনাটা বলার আগে আমি ছোট্ট দু একটা ঘটনা আগে বলে নিচ্ছি। তো যাই হোক, আমাদের গর্তে একটা মাছ আছে অনেক বড়, যখন আমরা শুকাই এটা মাছ ধরবার জন্য, তো প্রায় দেখি যে মানে একটা বড় মাছ পাওয়া যায় বা আমরা দেখি, কিন্তু এটা আমরা শেষ পর্যন্ত ধরতে পারি না। তো আমাদের এখানে একজন মাছ শিকারী ছিলেন, নাম ওনার মরহম। উনি খুব ভালো মাছ শিকার করতে পারতেন, যত গভীরই হোক। ওনার যে যন্ত্র আছে, আমরা গ্রাম্য ভাষায় চল বলি এটাকে, তো ওইটা দিয়ে উনি মাছ শিকার করেন প্রায় এরকম, মানে ওনার খুব পারদর্শিতা ছিল মাছ ধরার ক্ষেত্রে। ওকে, তো উনি মানে বলতেন যে এখানে তোরা সবাই মাছ দেখিস, আমাকে একদিন দেখা বা আমাকে একদিন দেখাই দে, আমি ঠিকই ধরে ফেলবো। আসলে ভুট্টুত বলতে এরকম কিছু না। আর ছেলে উনি ভয়ও পেতেন না, অনেক মুরব্বী টাইপের। আমার আব্বু খুব ভালো কাছের মানুষ ছিলেন, চলাফেরা করতেন। তো যাই হোক, ওইদিকে না যাই। তো একদিন মঙ্গলবার দিন মাছটা দেখা গিয়েছিল। মসজিদটা এরকম প্লেসে যে সব দিকে বাতাস আসতো, গ্রাম যেতে মানে আপনার ইলেকট্রিসিটি নাই, ফ্যান এর ব্যবস্থা ছিল না, মানুষ প্রকৃতিক নির্ভর ছিল। তো মসজিদে খোলামেলা বাতাস পেতে সবাই ওখানে গিয়ে বসে থাকতো। তো যাই হোক, এক পর্যায়ে দেখা গেল মাছটাকে গজার মাছ। তো দেখা যাওয়ার পরে সাথে সাথে এই মহরম, যেটাকে মানে আমরা জেটু বলি আর কি, ওনাকে খবর দেওয়া হলো। তো উনি ওনার মানে যে যন্ত্র দিয়ে উনি মাছ শিকার করেন ওইটা নিয়ে চলে আসছেন যথারীতি ওইখানে। আসার পরে উনি ঠিক মানে দেখতে চাচ্ছিলেন, মাছটার মুভমেন্টটা বুঝতে চাচ্ছিলেন। দেন উনি মসজিদের দক্ষিণ পূর্ব কোনায় এটার অস্তিত্ব টের পান, এবং সেখানে উনি তার যন্ত্র নিয়ে মোটামুটি মানে মাছ শিকার করবেন প্রস্তুতি নিচ্ছিলেন। তো এক পর্যায়ে মাছটা যখন মানে দেখা দিল পানির উপরে একটু ভেসে উঠলো, উনি তার যন্ত্র দিয়ে আঘাত করলেন। আমি একটু বলিনি, যন্ত্রটা এরকম লোহার, অনেক ধারালো থাকে, যদি আপনি একটা কাঠের উপরে দেওয়া হয়ে আসলে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি ঢুকে যাবে। তো যাই হোক, তারপরে অনেক ধারালো। হ্যাঁ অনেক ধারালো, বলতে বুঝে নিতাম পানির মধ্যে মারতে হয়। তো মাছটার উপরে সরাসরি পড়ছে। এখন আমরা হয়তো বলতে পারি যে মাছটার উপর হয়তো পড়ে নাই, হ্যাঁ, কিন্তু পড়ছে। মাছটার উপর পড়ার সাথে সাথে যে মানে গজার মাছের যে আঁশ যেটা হয়, 2টা আঁশ মাছের ওই আপনার যন্ত্রটার মাথায় লেগে আসছিল, কিন্তু মাছটা মানে কেন যেন আসে নাই, বা যে কোনো কারণে হোক আসে নাই। কিন্তু এরকম মানে যন্ত্রটা মারার পরে কোনো মাছ এখনো পর্যন্ত যাইতে পারে এরকম হয়নি, মাছ মারা যাবে লাগার সাথে সাথে, এরকম অবস্থা। যাই হোক, তো ঠিক তখনই ওনার বুকের মধ্যে একটু পেইন শুরু হয়। মসজিদটা যেহেতু গ্রাম থেকে একটু দূরে, তো আমরা সাঁকুর দিয়ে আর কি যেতে হয়, বাসের সাঁকুর। উনি বাড়িতে চলে আসলেন, ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। বুঝতে পারছেন হজরপাড়া গ্রাম ডাক্তারে ঠিক এরকম অভ্যন্তরের ব্যথা স্বাভাবিক চিকিৎসা হচ্ছিল না, যেহেতু অনেক ব্যথা। তো ওনাকে হবিগঞ্জে আনা হয়েছিল। হবিগঞ্জে আনার পরে এক্সরে করার পরে দেখা গেল যে ওনার কলিজার নিচে রক্ত চলাচল করে, যে রগ দিয়ে সাধারণত শিরা, কলিজার নিচে যে শিরাটা আছে এটা 2টা ফুটো হয়ে গেছে। তো যাই হোক, অনেক সেবা শুশ্রূষার পরে, অনেক চিকিৎসার পরে ভালো হয়, উনি মাছ শিকার এইভাবে ছেড়ে দিচ্ছেন। তারপর একটা কথা কি, যাদের মাছ শিকার করার অভ্যাস, উনি 2-3 বছর এটা স্পেস দিয়ে দিয়েছিলেন যে আর মাছটা ধরতে না, কিন্তু এখন ঠিক আবার ধরতেছে। আচ্ছা, তো যাই হোক, ওই পুকুরে আরেকটা ঘটনা, আমার ভাস্তি, বড় ভাইয়ের ভাস্তি, চাচাতো ভাই, ওনার একটা মেয়ে ছিল 3.5 বছর থেকে 4 বছর। এখানে অনেক পিচ্চি আছে, ওরা মসজিদের এই পুকুরের আশেপাশে খেলাধুলা করে, গ্রামের সাথেই তো পুকুর বা খোলা টোলা এগুলো। তো যাই হোক, ওর সাথে অনেক পিচ্চি ছিল। আমরা আবার ওই বছর মানে পুকুরটাকে শুকিয়ে ফেলেছিলাম মাছ ধরে। প্রতি বছরই আমরা এটা আসলে ধরে থাকি আর কি, অনেক ভালো লাগে গ্রাম শহর থেকে যাওয়ার পরে মাছটা ধরি আর কি আমরা। তো এক পর্যায়ে আমরা যখন পুকুরে শুকিয়ে ফেলেছিলাম, তারপর মাটি কেটে আরো একটু গভীর করলাম, করে মাটি বাড়িতে তুলতে হয়, বাড়ি আমরা উঁচু করে এইভাবে আর কি, কারণ 2004 সালের মধ্যে বাড়িতে পানি উঠে গিয়েছিল, সেই জন্য আমরা প্রতি বছরই চেষ্টা করে মাটি তোলার জন্য বাড়িতে বা বিভিন্ন জায়গায়। তো যাই হোক, তো তখন ওই গর্ত হওয়ার পরে বৃষ্টির পানিতে একটু কোমর পর্যন্ত পানি ছিল ওই সময়। তবে পিচিটার আকৃতি হাইট এরকম ছিল যে এই উচ্চতার পানি মানে সে বাঁচার কথা না। যাই হোক, তো এক পর্যায়ে ওই পিচিটা পানিতে পড়ে যায়। তো সাথে যারা ছিল তারা খুব চিল্লাপালা শুরু করেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে ও তো পড়ে গেছে। তারাও নামতে পারতেছিল না, কারণ তারা তো পলে উঠতে পারবে না, এই অবস্থা। পরে আশেপাশে যে লোকগুলো ছিল প্রায় 7-8 জন, আমি ছিলাম না, আমার ভাই সাথে ছিলেন, উনি এখন আসছেন এই আমাদের স্টুডিওতে সাথে। তো যাই হোক, ওরাও সবাই নেমে একদম মানে একটু জায়গা সবাই খুব উলটপালট করে খুঁজে ফেলে, কিন্তু কোনো মানুষ পাচ্ছিল না। তখন তারা বলে যে পিচ্চিগুলো হয়তো মানে কি থেকে কি দেখলো, সেজন্য এগুলো বলছে। কিন্তু যেই না সবাই উঠে গেল, তখনই এই পানিতে ওই পিচ্চি মেয়েটা লাশ ভেসে ওঠে। আচ্ছা, তো যাই হোক, পরবর্তীতে যে ঘটনাটা হলো, আপনার প্রায় আমাদের যে চাচারা বা আগে যারা নামাজে যায় বা মসজিদে যেতে হয়, বা রাত্রেবেলাতে প্রায় মসজিদে যেতেন বা আশেপাশে দিয়ে হাঁটাহাঁটি করতেন, প্রায় তারা দেখতেন যে ওই পিচ্চি মেয়েটা নাকি মসজিদের রাস্তার পাশে বসে বা পুকুরটার পাড়ে বসে কান্নাকাটি করতেছে, ডাকে, চিল্লাপাল্লা করে বা ওইরকম কিছু। তো আমরা তো জানি যে আমাদের এখানে অনেক হন্টেড ঘটনা ঘটে, প্রতিনিয়ত ঘটে, তো কেউ আর ওইদিকে মুখ করে না। যাই হোক, আমি যখন ক্লাস 9-এ পড়ি, মূল ঘটনায় আসলাম।
আমি কিশোরগঞ্জ গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়াশোনা করতাম। তখন আমি বাড়িতে গেছি বৈশাখ মাস। আমার দুলাভাই কিছু ধান ছিল, ধানগুলো পাহারা দেওয়া লাগতো রাত্রেবেলা, না হয় চুরি হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো যাই হোক, তখন মেবি 11:30 কি 12টা বাজে, 10:30 কি 11:30 বাজে এরকম অবস্থা। তো আমি তো অনেক ছোট ছিলাম, আমার সাথে আমার ফুফাতো ভাই রহমান ছিল, এখন মালয়েশিয়া প্রবাসী। আমাদেরকে মানে নিচে নামিয়ে দিয়ে আমার আম্মু ওনার জীবনে অনেক আপনার এইসব প্যারানর্মাল ব্যাপারে সাক্ষী, উনি অনেক ঘটনা ছিল, তো উনি ঠিক স্বস্তি পাচ্ছিলেন না যে আমরা ওইখানে আছি। তো যাই হোক, আম্মু প্রায় সজাগ কি ছিল আমাদের ওখানে দেওয়ার পরেও। আর আম্মু এমনিতে রাত প্রায় জেগে থাকে, এটা অন্যজন কোনো ব্যাপার না। তো আমি আর আমার ফুফাতো ভাইকে শুইলাম। রাসেল ভাই একটা কথা বলিনি, বৈশাখ মাস খোলা আকাশের নিচে থাকলে আপনি শিশির পরে কিন্তু, তো সেক্ষেত্রে কাঁথা গায়ে দিয়ে আমরা সচরাচর ঘুমাই নিচে থাকলে, বাড়ির নিচে। আর ওইটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে বাড়ির নিচে বা খোলা আকাশের নিচে থাকার একটা ব্যাপারটা। তো আমাদের ধানটা যেখানে ছিল, ধানের পাশে আপনার মূলত ঘুমানোর ব্যবস্থা করতে হয়। আমি আমার ফুফাতো ভাইকে ওখানে ঘুমিয়ে পড়লাম, বা জায়গা থেকে করে শুয়ে পড়লাম। আমাদের সাথে হালকা লোহাটা ছিল যে চুটুরা আসলে ওদেরকে যেন প্রোটেক্ট করতে পারি। তো আমরা শুয়ে পড়লাম। তো ধান যার ছিল আমার দুলাভাই, আমার ঘুমিয়ে পড়ছি প্রায়, মোটামুটি আমার ঘুম এরকম ভাবে আসে নাই। আমি মনে করলাম মসজিদ থেকে একজন লোক আসতেছে। তো ভাবলাম যদি চোর হয়তো ওয়েল আমরা ধরবো, একটা নতুন একটা এক্সপিরিয়েন্স, অনেক মানে আনন্দিত, একটা উৎফুল্লিত ছিলাম। আরেকবার দুলাভাই যদি আসে তাহলে তো আসলে কথাবার্তা বলে চলে গেল। তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা হলো, আমি মনে করছিলাম যে আমার দুলাভাই আসছে, কিন্তু দুলাভাই যখনই আসে উনি খুব রাগী মানুষ হলেও আমাকে খুব আদর করে, আমার মাথাটাতে হাত বুলিয়ে দিয়ে যে ঘুমিয়ে থাকলে তো আর নাতে সাদা ছিল কথাটা বলে। কিন্তু ধানের যে আপনার ধান যেখানে জমানো ছিল ওইখানে আইসা আওয়াজটা মিলিয়ে গেল। দেন আবার কিছু দূর থেকে আবার শরীরেও মসজিদের উপরে হেঁটে গেল। তখন আমার ব্যাপারটা অনেক একটু ভয় ভয় লাগছিল, অনেক ডাউটে মনে হচ্ছে যে ব্যাপারটা কি হইতে পারে। তো আমি আর ওইদিকে ইয়ে করলাম না, ব্যাপারটা বেশি পাত্তা দিলাম না, আমি শুয়ে পড়লাম, মানে ঘুমায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। তো কতক্ষণ পরে ব্যাপারটা হয়েছিল ঠিক আমি বলতে পারি না, ঘুমানোর পরে, যেহেতু ঘুমাই গেছিলাম টাইমটা ঠিক সময় আর ধরতে পারি নাই। ঘড়িটির সাথে নিয়ে নাই, কারণ চুরির বলে কথা আছে, ঘুমানোর পরে যদি কেউ নিয়ে নেয় সেজন্য সাথে ঘড়িটির এরকম কিছু ছিল না। তো আমি ঘুমিয়ে পড়লাম। যখন মোটামুটি ঘুমের মধ্যে, তখন আমি একটা কিছু অস্তিত্ব অনুভব করলাম যে আমার কাঁথাটা ধরে যেটা আমি মুখের উপর দিয়ে পর্যন্ত শুয়েছিলাম এটা কেউ টানতেছে। ব্যাপারটা খুব বেশি খারাপ লাগলো। আর তখনই ওই গাটা গর্ত, মানে পুকুরটা কেন্দ্রিক যত প্রকার ঘটনা আছে, এর আগে আরো অনেক ঘটনা ঘটছে পুকুরের মধ্যে, সবকিছু মানে মনে হতে শুরু করলো এবং ভয় পেতে শুরু করলাম আস্তে আস্তে, মোটামুটি অনেক ভয়। তো যাই হোক, টানতেছিল, তখন আমি আর মানে কি করবো, আমি আর কিছু বুঝে উঠতে পারি নাই। পরে আবার মুখ থেকে নামিয়ে ফেলছিল, কিন্তু নামিয়ে ফেলার পরে আমি সামনের কোনো কিছুর মানে অস্তিত্ব আমি পাই নাই। বাট কি জন্য আমার গায়ের কাঁথাটা নেমে গেল সেটা আসলে কোনো মানে ব্যাখ্যা পাচ্ছিলাম না। তো যাই হোক, পরে আবার শুয়ে পড়লাম, অনেক ভয় পাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম যে আমি এখান থেকে চলে যাব, মানে দৌড়ে পালাবে বলতে পারেন, কিন্তু পালাই নাই এই জন্য যে আমার ভাই ছিল সাথে, ফুফাতো ভাই। কারণ আমি যদি চলে আসি তো ওর যদি অনেক বড় কোনো ক্ষতি হয়ে যায়, মূলত আমাদের ধান তো আমার দুলাভাইয়ের, তো আমাদের জন্য ওর একটা ক্ষতি হবে সেটা আমি চাচ্ছিলাম না, এটা অনেক স্বার্থপরতার ব্যাপার চলে আসতো, তাই আমি ওখানে ওর সাথে স্টে করতেছিলাম। তো যাই হোক, ঘটনাটা ঘটলো আর কিছুক্ষণ পর। আমি আবার শুয়ে পড়লাম, ঘুম তো আমার আসছিল না, কিন্তু হঠাৎ কেন যেন আমি ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্নে দেখি ওই যে একটা পিচ্চি মারা গিয়েছিল, ও এসে বলতেছে তোরা এখানে কেন আসছিস, বাঁচতে চাইলে চলে যা। আমি স্বপ্নের সাথে সাথে আমি উঠে একদম মানে উঠে গেছি। এখন আমি মানে কি করব ঠিক বুঝে উঠতে পারতেছি না। তখন আমার কেন যেন মনে হচ্ছে আমি দৌড়ে পালাই। আর তখন আমার যে বন্ধন, যে ভাই আমার ফুফাতো ভাই, ওরা আমাকে নিয়ে বাঁচতে হবে, ওরকম কিছু আসলে মৃত্যু সামনে চলে আসলে তখন মনে হবে যে মারা যাবো, তখন আর ওরকম সব বন্ধন কাজ করে না খুব সম্ভবত, সেটা আমি বুঝতে পারলাম ওই সময়। তো যাই হোক, আমি দৌড় দিতাম, মানে একটু মুভ করলাম, মুভ করার পরে আমি একটু নড়ছি, দেখে আমার ফুফাতো ভাই সেও একটু মুভ করছে। মুভ করার পরে আমি আবার মুভ করলাম, আপনার ও সজাগ কিনা, যদি মুভ করতে তো সজাগ হলে আমাকে বলবে যে হ্যাঁ কি অবস্থা, তুই নড়াচড়া করতেছিস কেন। তো যাই হোক, আমি আরেকবার মুভ করার পরে ও বলতেছে, ও জাস্ট খালি বলছে কিরে কিরে বলার পরে ও পরে যেটা শুনলাম ওর কাছ থেকে, ওর মুখের উপর মানে একটা চাপ দিল, আমার বলতেছে আমার ছাড়, তোর আমার কথা বলতে দিচ্ছিস না কেন তুই। পরে আমি তো খুব স্ট্রেঞ্জ হলাম, তখন আমি একটু দৌড় মারলাম, কারণ কি যে আমি তো ওর ধরি নাই, কিন্তু ও কেন বললো আমাকে ছাড়, মানে নিশ্চিত এখানে কোনো বাজে কিছু ঘটে গেল। তখন আমি দৌড় মারছি এবং খুব জোরে একটা চিল্লান দিয়েছি, বাড়ির সাথেই ছিল। তো চিল্লান শুনে আম্মু তো সজাগ ছিল, সাথে সাথে উনি বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে আমি চিল্লাপাল্লা, মানে একদম চিল্লাপাল্লা করে অস্থির অবস্থা, এবং আমি মানে হাত পা তো অথরে কাঁপছিল, জীবনের প্রথম সময় আমার কাঁপতেছিল, কখনো আর হাত পা কাঁপে নাই আমার কখনো। তো পরে আশেপাশে মানে যে ঘর বাড়িতে সব থেকে মানুষ দূরে বের হইলো, আর ফুফাতো ভাইটা ও যেখানে শুয়েছিল ওখান থেকে উঠতে পারে নাই। পরে মানুষ গিয়ে আম্মুর যখন বলছি, আমি কিছু বলতে পারি না, আম্মু যেটা বললো যে ওই সময় নাকি আমি বলতেছিলাম ভাই ভাই, মানে আমার ভাইটারে ওইখান থেকে আনার জন্য। ফুফাতো ভাই হলো, আমরা অনেক মিশতাম, চলাফেরা করতাম একসাথে, সবকিছুতেই
মানে সবকিছুতে একসাথে ছিলাম, কন্টিনিউ অনেক মায়া ছিল অ্যাকচুয়ালি ওর জন্য। তো যাই হোক, পরে সবাই মানে উড়ে গিয়ে যখন আনছে, ও সম্পূর্ণ সেন্সলেস অবস্থায় আছে, বাড়িতে নিয়ে আসা হইলো, অনেক পানি ঢালা হইলো, হুজুর আসলো, হুজুর এসে মানে পরে অনেকক্ষণ পরে অনেকটা মানে একটু হুশ আসছে। হুশ আসার পরে যেটা সবচেয়ে মানে লক্ষণীয় বিষয় ছিল সেটা হলো ওর মুখে যে চাপ দিয়ে ধরা হয়েছিল সেই জায়গাটা ফোলা অবস্থায় ছিল, দুই একদিন মতো ফোলা ছিল। হুজুর অনেক ট্রিটমেন্ট করছে, কিন্তু আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা হলো রাসেল ভাই, যখন ওর সেন্স ফিরল, ও ঘটনাটা ব্যাখ্যা করতে গেছিল। ব্যাখ্যা করার পর আমি যেভাবে বলছিলাম যে প্রথমে আমার কাঁথা ধরে টান দিছিল, সেম ওর সাথে একই অবস্থা হয়েছিল। তারপর একটা লোক আসছিল, আইসা আবার বুঝে দিয়ে ব্যাক করছে, এটাও হয়েছিল। শুধু তাই না, সবচেয়ে বড় কথা, আমি যে স্বপ্নটা দেখছিলাম, ওই যে পিচ্ছি মেয়েটা বলতেছে তোরা এখানে কেন চলে যা, তো ও স্বপ্ন নিতে কিন্তু পার্থক্য হলো একটা, ওরে বলছে বাঁচতে চাইলে থাক, বাঁচতে চাইলে চলে যা, আর না হয় তোর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তো ওর পার্থক্য শুধু এটুকুই ছিল আমাদের মধ্যে। তারপর আসল ভাই আমরা তো পরে বাড়িতে চলে আসলাম, আসার পরে ওর ট্রিট করে ভালো হয়েছে, এখন ও মালয়েশিয়া প্রবাসী আছে আর আমি তো আছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএস এসছে। মন্টি আমাদের লালবাগ, আমাদের আজকে যে এপিসোড, সেই এপিসোডে আমাদের যে অতিথিরা অলরেডি অনেকেই ঘটনা শেয়ার করে ফেলেছেন এবং এখন নতুন একজন এসে যোগ দিয়েছেন, এবং আমার মনে হয় যে ভূত এফএম-এর আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগবে। আর একবার জানিয়ে দিই, রেডিও ফুর্তি 88.0 FM-এ আপনারা শুনছেন ভূত এফএম। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হাই লিসেনার, আমি গোলাম জাকারিয়া রাসেল, আমার বাসা রাজশাহী বিনোদপুর ডাসমারি। আমি আজকে আপনাদেরকে যে ঘটনাটা বলবো, এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ঘটনাটি হচ্ছে 2002 সালের, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনকার। আসলে আমরা যখন ক্লাস 10-এ পড়ি তখন আমাদের স্কুলের একটা সিস্টেম ছিল যে আমরা প্রতি বছর বিদায় অনুষ্ঠান করি। তো এই বিদায় অনুষ্ঠানে আমরা আগের রাত্রে স্টেজ সাজাতাম, তারপরে বিভিন্ন গান নাটক এগুলো রিহার্সাল করতাম। তো আমাদের স্কুলটা গ্রামে অবস্থিত। তো আমাদের গ্রামটা এমনি ভূত বা জিন এগুলানের বিভিন্ন কথা আমরা শুনতাম। তো এগুলো আমি কখনো বিশ্বাস করতাম না এবং সবসময় বন্ধুদেরকে বলতাম যে এটা আসলে কোনো বিষয় না, ভূত বলে কোনো জিনিস নেই। মানে একটু সাহসী টাইপের, সব জায়গায় সবার সঙ্গে মজা করতাম। তো এরকম রাত 2টা কি 2:30 বাজে, তখন আমি স্কুলের গেট থেকে একটু বাইরে আসি। বাইরে আসার পরে ওখানে আসলে আমি যে জিনিসটা দেখতে পাই, ওই রাস্তার পাশে কিছু সুপারি গাছ এবং কিছু ডাব গাছ, নারিকেল গাছ, এরকম কিছু গাছ ছিল। তো আমি যে জিনিসটা দেখছি সেটা হলো যে সুপারি গাছে কেউ যেন উঠে গেল। আমি প্রথম অবস্থায় যখন এটা দেখলাম যে কেউ উঠে গেল, তো আমি একটু ভয় পেয়েছি যে রাতের বেলায় কেউ নেই, আমি আবার চিন্তা করলাম যে হয়তো এটা আমার মনের ভয়, আমি ভয় পাচ্ছি। আমি দ্বিতীয়বার দেখার জন্য আমি ওখানে একটু ওয়েট করলাম। কিছুক্ষণ পরে দেখছি যে অদ্ভুত একটা প্রাণীর মতো পিছনের দিকে, এবং মুখটা মনে হচ্ছে যে বৃদ্ধ মহিলারা যেরকম মহিলার মতো, একটু দাড়ির মতো মুখটা, এরকম একটা অদ্ভুত একটা দৃশ্য আমি দেখতে পাই। এটা দেখার পরে আমি দৌড় দিয়ে আমি স্কুলের মধ্যে চলে যাই। ভিতরে চলে যাওয়ার পরে আমি আমার বন্ধুদেরকে বলি যে আমি আসলে ভয় পেয়েছি, আমি একটা হয়তো কিছু দেখেছি। তো আসলে স্কুলের মধ্যে সবাই তো অনেক মজা করছে, আমার কথাটা কেউ গুরুত্ব দিচ্ছে না। তো আমার বাড়ির পাশে আমার আরেক ফ্রেন্ড ছিল, আমি ওকে শেয়ার করলাম বিষয়টা। তো বলছে যে না, এটা কোনো আসলে বিষয় না, এরকম হয়, এটা মনের বল। তো আমি বলছি না, রিয়েলি আমি অনেক ভয় পাচ্ছি, আমি পানি খেলাম এভাবে। তো ওকে আমি আবার বলছি যে আসলে বিষয়টা কিন্তু অন্যরকম। তখন সে বলছে চল আমরা আবার দেখি। আমি বললাম যে না, আমি আর যাব না, কারণ এটা আমি ভয় পেয়েছি। তো ও অনেক জোরাজোরি করলো যে না দেখবে, ও অনেক সাহসী, সবসময় রাত্রে বিভিন্ন জায়গায় ঘুরে, এইভাবে বিভিন্ন জায়গায় যাই। তো আমি ওর কথা শুনে একটু সাহসী হয়ে গেলাম এবং আমি আবার ওই জায়গায় যাচ্ছি। তো আমি যখন যাই তখনই আমি যেতে যেতে কিন্তু আমি ভয় পাই, আমার গা হাত পা কাঁপাকাঁপি শুরু করে এবং মানে আমার মনের মধ্যে একটা অন্যরকম ভয় কাজ করছে। অনেক মানে অন্ধকার, তারপরে ঝিঝি পোকার ডাক। তো আমরা ওই সুপারি গাছের কাছে গেছি, তখন ও বলছে কই কিছুই তো নাই। তো ও আবার সুপারি গাছের মধ্যে মনে করেন যে ও বলছে কি এইভাবে উঠেছিল, মানে ওই উঠে উঠে দেখাচ্ছে এরকম কি এইভাবে নামছে। তো অনেক ফান করছে, মজা করছে। আমি বললাম যে না আসলে, তো আমি ইজি হয়ে গেলাম যে না আসলে এটা আমার মনের ভয় হতে পারে। তো আমরা ওখানে 4 থেকে 5 মিনিট ছিলাম।
রাস্তা চলে আসবো এই মুহূর্তে, তো মনে হচ্ছে যে গাছটা একটু মানে নাড়া দিচ্ছে বাতাসের মতো। তো উপরের দিকে তাকায় দেখছি যে মানে যে জন্তুটাকে আমি দেখছিলাম বা যে প্রাণীটাকে আমি দেখছিলাম, দুইজন মিলে কিন্তু দেখতে পাইছি। যে দেখছি যে লেজ, লম্বা লেজ, পাখির মতো, মুখটা মানুষের কিন্তু পিছনের সাইডটা অন্য রকমের। তা আমরা দেখেই তো খুবই ভয় পেয়ে গেছি এবং দৌড় দিয়ে আবার স্কুলের মধ্যে চলে আসছি। চলে আসার পরে এই বিষয়টা আর কারোর সঙ্গে শেয়ার করি নাই। তা আমরা দুইজন বলছি যে আমরা তো বাসায় যাব, তো রাস্তাতে তো ভয় পেতে পারি, তো কি করা যায়। তো ও অনেক ভয় পেয়ে গেছে। তো আমরা সবসময় জানতাম বা আমরা আমাদের নানা নানি বা বাবা মার কাছ থেকে শুনেছি এরকম, যদি ভয় বা জিন এরকম কিছু দেখা যায়, যদি কাছে আগুন থাকে তাহলে নাকি জিনটা বা ভূতটা আসবে না কাছে, এরকম আমরা গল্প শুনেছিলাম। তো তখন এই কথাটা মনে হয়েছে। তো আমরা দুইজন বুদ্ধি করলাম যে তাহলে আমরা মোমবাতি এবং আমরা যদি দিয়াশলাই আমরা নিই, তাহলে হয়তো যদি কিছু দেখি তাহলে আমরা আগুন ধরাবো, আমাদের কোনো সমস্যা হবে না। এইভাবে আমরা দুইজন চিন্তা ভাবনা করলাম। আর অন্য বন্ধুদেরকে এই বিষয়টা বলছি, তারা ফান মনে করে তারা আমার কথাটা গুরুত্ব দেয়নি। তো তখন প্রায় রাত 3টা, 3:30 বাজে। আমাদের প্রোগ্রামের সবকিছু প্রস্তুতি শেষ, এখন আমরা যে যার বাসাতে চলে যাব। বিষয় হচ্ছে আমাদের বাসা যদি আমরা মেন রাস্তা দিয়ে যাই তাহলে 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর সচরাচর আমরা ভিতরের যে রাস্তাটা বাগানের মধ্যে দিয়ে, আমরা সেই রাস্তায় সবসময় যেতাম, তাড়াতাড়ি হয়ে যেত সেই কারণে। আর এমনি মনের মধ্যে ভয় আছে, সে কারণে আমরা ডিসাইড করছি যে ভয় পেলেও আমরা ভিতর দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাব। তো সবাই চলে যাচ্ছে এভাবে। আমরা যখন আমাদের রাস্তায় চলে আসছি, আমরা যখন ওই 2টা গাছ পার হয়ে গেলাম, ওই মুহূর্তে আমার মনের মধ্যে অনেক ভয় শুরু হয়ে গেছে। যে আমার মনে হচ্ছে যে পিছন থেকে হয়তো বা কেউ আমাকে এসে মানে চেপে ধরবে বা এরকম একটা কেমন, আর একটা কেমন একটা শব্দ মানে অনুভব করছি। তো আমি ওকে বললাম, আমার ফ্রেন্ডকে বলছি, আচ্ছা আমরা মোমবাতি জ্বালাই, রাস্তা অন্ধকার, তাহলে হয়তো বা সুবিধা হবে। তো দুইজন মোমবাতি জ্বালানোর পরে রাস্তায় হাঁটছি অনেক জোরে জোরে। আমরা অনেক জোরে হাঁটছি, 5 মিনিটের রাস্তা, মনে হচ্ছে যে আমাদের শেষ হচ্ছে না। তো রাসেল ভাই, বিষয়টা আসলে এমন মনে হচ্ছে যে মনে হয় এই রাস্তাটা অনেক মানে দূরে হয়ে গেছে এবং একটা রীতিমতো ভয় পাচ্ছি, মানে আগের ওই বিষয়টা আমার চোখে পড়ছে। তো এরকম আস্তে আস্তে আবার 2টা গাছ, তাল গাছ আছে, তাল গাছের ওখানে এসেই আমি যে জিনিসটা খেয়াল করছি যে এবার এই বৃদ্ধ মহিলার মতো মানুষের আকৃতি, বৃদ্ধ মহিলা এবং একটা বৃদ্ধ পুরুষ, মানে দুইজন যে মাথা যে চুলে হাত দিয়ে যে একটা ইয়া করে না, তেল দেওয়ার মতো, এইরকম একটা ঘটনা। তো এইরকম একটা ঘটনা। তো আমি তো এটা দেখে তো রীতিমতো ভয় পেয়ে গেছি। এখন মানে চিৎকার করেও কোনো লাভ নেই, অনেক ফাঁকা একটা জায়গা, আর মানে চিৎকার করেও কেউ আসবে না। তো আমরা অনেক ওটা দেখে আমাদেরকে কিছু বলছে না, আমরা শুধু জাস্ট এই ছবিটাই দেখছি। তো তো রাসেল ভাই, পরের ব্যাপারটা যেটা হয় আমি ভাইয়ের সাথে শেয়ার করতে চাই। মানে আপনারা একই বন্ধু, আপনারা রাইট, আমি শেয়ার করতে চাই। পরে যেটা হয়, আমরা সামনের দিকে আগাইতে থাকি, আগাইতে থাকার পর বাড়ির কাছাকাছি যাই, যাওয়ার পরে আমাদের বাড়ি চলে আসছে। তো আমি ভাইয়াকে বললাম যে ভাই, এক কাজ করি, তুমি তাহলে চাইতে পারবে না, আমি দিয়ে আসবো। তো বললো যে না, তুই চলে যা, তাহলে তো আমি একাই যেতে পারবো। তো সেইখানে রাসেল ভাই আবার মানে এই রাসেল ভাই আবার সেইখানে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তো রওনা দেওয়ার পরে যে ইন্টারেস্টিং যে ঘটনা দেখে, সে আবারও সেই জন্তুটা বা সেই আকৃতির সেই জিনিসটাকে আবার সে দেখতে পায়। দেখতে পাওয়ার পর সে ভয়ে আবার বলে বাসার কাছে চলে আসে। চলে আসার পর বাসায় তার আম্মাকে ডাকে, ডাকার পর বাসায় ঢুকার পর সে রাত্রে শোয়ার পর মোটামুটি 20-25 মিনিট পর তার ঘুম আসতেছে। এমন সময় সে লাইট বন্ধ করে শুয়েছিল। লাইট বন্ধ করে শোয়ার পর সে 20-25 মিনিট পর অনুভব করে যে তার পায়ে কেউ সুড়সুড়ি দিচ্ছে বা পা ধরে কেউ নাড়তেছে, এরকম একটা অবস্থা। তো সে মনে করে যে তেলাপোকা বা এরকম কোন কিছু হইতে পারে, সে পা সরাই দেয়। আবার দেখে একটু পরে তাই অবস্থা। তো লাইটটা ছিল ভাইয়ার পাশেই, তো সাথে সাথে লাইটটা সুইচ চাপ দেয় এবং সাথে সাথে দেখে যে সেই জন্তুটা আবার। তো এই দেখা অবস্থায় ভাইয়া আবার মানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো যখন জ্ঞান ফেরে তখন আমরা সবাই তাকে পানি ঢালছিলাম। সকালে এই ঘটনা ঘটে। তো ইন্টারেস্টিং সবচেয়ে মজার ব্যাপার যে এই ঘটনাটা আমরা ভূতে ফেমে গল্পটা বা ঘটনাটা শেয়ার করতে আসার আগে গত সপ্তাহে ঠিক এই ঘটনাটাই ভাইয়ার সাথে আবার পুনরাবৃত্তি ঘটে। ব্যাপারটা হয় এরকম যে ভাইয়া শুয়ে আছে, শুয়ে থাকার পর
সে বিছানায় ঘুমাতে যাবে এমন অবস্থা। তারপরে পায়ে সে আবার সুড়সুড়ি অনুভব করে, পরার পর যে লাইট দেয় সে দেখে আবার সেই জন্তুটা বা সেই আকৃতির ফেসটা। তো পরে সে চিৎকার দিয়ে উঠে, রুমমেটরা পরে দেখে যে কেউ কিছু ছিল না। এই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা এতক্ষণ ধরে আরো একটা ঘটনা শুনলাম, কিছু SMS পড়বো এবং তার মাঝখানে আমরা আমাদের আরো একজন অতিথি আমাদের সাথে এখনই জয়েন করবেন। ঘটনায় চলে যাই এবং আমাদের সাথে নতুন একজন অতিথি জয়েন করেছেন, তার সাথে ঘটনাটা শুনে আসছি, তারপর আবার বলছি। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন? হাই লিসনার, সবাইকে শুভেচ্ছা। আমি মোজাম্মেল হক সোহেল, আমি এসেছি মধ্যবাড্ডা থেকে। আমার গ্রামের বাড়ি হচ্ছে ভোলাতে, ভোলা জেলার ইলিশা ইউনিয়ন হচ্ছে আমার বাড়ি। সেখানেই আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ভয়ঙ্কর ঘটনাটি ঘটে 2005 সালে। তো রাসেল ভাই, আমি আগেই বলে নিচ্ছি যে আমার ফ্যামিলির কেউ ভূত পেতনি ঝাড়ফুঁক এগুলি কেউই বিশ্বাস করে না, এবং এই পরিবেশে বড় হওয়াতে আমি এগুলি বিশ্বাস করতাম না, কখনোই বিশ্বাস করতাম না। তো 2005 সালে আমি তখন স্টুডেন্ট, আমরা আমার ফ্রেন্ডরা মিলে পরাণগঞ্জ বাজারে আমরা আড্ডা দিচ্ছিলাম সন্ধ্যায়। তো এমন অবস্থায় আমরা একটা খবর পেলাম যে আমাদের এক ফ্রেন্ডের বাবা অসুস্থ। তো ফ্রেন্ডের বাড়ি হচ্ছে ওই পরাণগঞ্জ বাজার থেকে 1 কিলোমিটার দূরে। এই বাড়িটার নাম হচ্ছে মকুরারি বাড়ি। এই বাড়ির দরজায় হচ্ছে একটা শতবর্ষী শিমুল গাছ, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় তুলা গাছ বলি। তো ওই প্লেসটাতে অনেক অদ্ভুত ভয়ঙ্কর কাহিনী ঘটছে এর আগেও। তো আমরা খবর পাওয়ার পরে আমরা 3 বন্ধু মিলে ওই ফ্রেন্ডের বাড়িতে গেলাম ফ্রেন্ডের বাবাকে দেখার জন্য। তো আমরা 3 জন ফ্রেন্ড গেলাম, যাওয়ার সময় কোনো প্রবলেম হয় নাই। তো ওই বাড়িতে একটু চা নাস্তা খাওয়া প্লাস একটু গল্প করতে করতে একটু দেরি হয়ে যায়। তো ঘড়িতে দেখলাম যে রাত প্রায় 10:30 পার হয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম যে না, দেরি করা যাবে না, এখনই আমাদের বাড়ি ফেরা দরকার। তো আমরা ওই বাসা থেকে বের হইলাম। তো ওই বাড়ি থেকে পাকা রাস্তা পর্যন্ত, ওই বাড়িটা অনেক পুরানো বাড়ি, যার জন্য ওই বাড়ির দরজাটা অনেক লম্বা। দরজাটার এক মাথা থেকে আরেক মাথায় যদি আমরা হেঁটে আসি তাইলেও 5 মিনিটের মতো সময় লাগে, এতটা দূর। আর রাস্তা ওই দরজাটার 2 পাশে হচ্ছে সুপারি বাগান, অন্ধকার সুপারি বাগান। তো আমরা যখন ওদের বাড়ি থেকে বের হলাম, বের হওয়ার পরেই একটা কবরস্থান। তো কবরস্থানের সামনে দিয়ে যখন আমরা যাওয়া ধরলাম, তখন ওই কবরস্থানের মধ্যে একটা শব্দ, মরমর মরমর করে একটা শব্দ হলো। তো আমি তখনই অনেক ভয় পাইলাম এবং বুঝতে পারলাম যে এখানে নিশ্চয়ই একটা কিছু আছে। তো আমরা হাঁটছি, তো ওই রকম শব্দ শুনতে পাই বাগানের মধ্যে। তো আমার এতটা ভয় লাগলো, আমি চিন্তা করলাম যে আমরা 3 জন হাঁটছি, এই 3 জনের মধ্যে আমি কিনারে। চিন্তা করলাম যে না, কিনারে থাকা যাবে না। তো আমি অত্যন্ত কৌশলে কথা বলতে বলতে ফ্রেন্ড 2 জনের মাঝখানে আমি ঢুকে গেলাম। আমি মাঝখানে, আর আমার 2 ফ্রেন্ড, একটা হচ্ছে ফরিদ, ও পুলিশে চাকরি করে চিটাগং, ও এক পাশে, আর একটা হচ্ছে বিল্লাল। আমি মাঝখানে হাঁটছি। তো হাঁটছি আর ওই শব্দ শুনতে পাচ্ছি, বাট ওই একটু সাহস সঞ্চয় করার জন্য কথা বলছি আর হাঁটছি। তো এরপর আমরা যখন ওই শিমুল গাছের কাছাকাছি গেলাম, শিমুল গাছটা আমাদের কাছ থেকে এখনো 10 হাতের মতো দূরে। এইটুকু পরিমাণ কাছে যাওয়ার পরেই আমার শিমুল গাছের দিকে দৃষ্টি গেল। দৃষ্টি যাওয়ার পরে দেখি যে শিমুল গাছের মধ্যে অনেক বড় বড় 8-10টা মাথা, কালো রঙের, অদ্ভুত চেহারা আমাদের দিকে তাকায় আছে। আমার দিকে খুব ভয় লাগলো। আমি দেখে একবার তাকায় অন্যদিকে চোখ ফিরে নিলাম। ফিরে চিন্তা করলাম যে না, এখান থেকে যত দ্রুত যাওয়া যায় তাইলে বাঁচা যাবে। তো আমি দোয়া পড়ার চেষ্টা করলাম, আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমার কিচ্ছু ব্রেনে আসতে না। আগে থেকে আয়াতুল কুরসি মুখস্থ ছিল, বাট ওই সময় আমার মনে আসছে না। অন্য দোয়া পড়ার চেষ্টা করছি, তাও আসছে না মনে। কিন্তু দ্রুত হাঁটতে আসি যে এই প্লেসটা দ্রুত পার হইতে পারলে বাঁচা যাবে। বাট 5 মিনিটের মতো হাঁটলাম, কিন্তু আমরা ওই শিমুল গাছের নিচেই রয়ে গেলাম। শিমুল গাছ ওই স্পেসটা পার হইতে পারলাম না। 5 মিনিটের মতো হাঁটার পরে আবার তাকায় দেখলাম যে আমার শিমুল গাছের নিচেই, এবং শিমুল গাছের মধ্যে ওই বড় বড় মাথাগুলি দেখা যাচ্ছে। কি অদ্ভুত বড় বড় কালো রঙের মাথা, একেবারে বিরক্তির ভাব নিয়ে আমাদের দিকে তাকায় আসে। তা আমি তখন ওই ফ্রেন্ডদেরকে বললাম না, ওরাও দেখতে আসে, বাট আমি ওদেরকে বলতে আসি না, যাতে ওদেরকে বললে ওরাও ভয় পাবে, এই জন্য ওদেরকে বলতে আসি না। তো পরে আমি দেখলাম যে না, আমরা এখনো ওই গাছের নিচে। আমি আর নিজে সহ্য করতে পারলাম না, আমি জোরে ওরে আল্লাহ রে বলে একটা চিৎকার করলাম। চিৎকার করে আমি দৌড় দিতে চেষ্টা করলাম। তো আমাদের একটা ফ্রেন্ড বিল্লাল, সেও তো গোংরানো শুরু করছে, সে কোনো কথা বলতে পারতেছে না। সে এরকম করে ভয়ে ভয়ে কালেমা পড়ার চেষ্টা করতেছে, বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু, এইভাবে বলতে চেষ্টা করতেছে, সেও তাও বলতে পারতেছে না। পরে ওই যে চিৎকার দিয়ে আমি মাটিতে পড়ে গেলাম, উষ্টা খেয়ে পড়ে গেলাম। তো আমি তো ওই সময় সেন্সলেস হয়ে গেছি।
আর আমাদের যে ফ্রেন্ড ফরিদ, ও একটু সাহসী ছিল। ও আমার বারবার বলতে আছে যে সোহেল কি হয়েছে, ওট ওট, বারবার এই কথা বলতে আছে যে না কোনো সমস্যা নেই ওট। আমি তো ওই সময় সেন্সলেস হয়ে গেলাম। পরে যে চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন আসলো, আইসা টর্চ লাইট নিয়ে আসলো। টর্চ লাইট মারা তারা দেখলো যে শিমুল গাছের দিকে টর্চ লাইট মারলো, দেখলো যে না কিছুই নাই ওই গাছে, কিছুই দেখতে পাইল না তখন। তো পরে আমি তো সেন্সলেস হয়ে গেছি। তা আমাদের ওইখান থেকে ওই যে ফরিদ, ও তো একটু সাহসী ছিল, ও আমাদের দুইজনকে নিয়ে রিক্সা করে পরে বাড়ি চলে গেছে। যাওয়ার পরে আমাদের ওই এলাকার একটা আঞ্চলিক একটা প্রথা আছে যে কেউ যদি এরকম ভূত পেতনি দেখে বা ভয় পায়, তো তাদেরকে ওই যে পাতিলের নিচে, চুলায় যে রান্না করলে পাতিলের নিচে একটা কালো রঙের কালি পরে, ওই কালি আর লবণ মিক্সড করে খাওয়ায়। এটা খাওয়াইলে নাকি ভয় দূর হয়ে যায়। এটা আমাদের এলাকার একটা আঞ্চলিক প্রথা ভোলার। তো পরে বাড়িতে যাওয়ার পরে ওগুলি আমাদেরকে খাওয়াইছে। খাওয়ানোর পরে এই যে তারপরেও জ্বর উঠছে। জ্বর ওঠার 4-5 দিন জ্বর ছিল। ওই বিল্লালেরও 4-5 দিন জ্বর ছিল। পরে আমাদেরকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর একটু ঝাড়ফুঁক করে দেয়। তো অনেক ভয় পাইলাম আর কি এই ঘটনায়। এই ছিল আমার ঘটনাটা। এখনো যদি আমার ওই ঘটনাটা মনে পড়ে, এখন আমি স্থির থাকতে পারি না। আমার এখনো একেবারে প্রচন্ড ভয় হয়ে যায়। এই ছিল আমার ঘটনাটা রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটা ঘটনা শুনলাম। আমরা ছোট একটা বিরতিতে যাব এবং আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সাথে আবারও যোগ দিয়েছেন আমাদের দ্বিতীয় অতিথি। আপনারা অনেকেই দ্বিতীয় ঘটনার প্রশংসা করেছেন। তার আরো একটা ঘটনা আছে, তার কাছে ঘটনা শুনবো। আপনার নামটা বলে আপনার ঘটনা শুরু করবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মকবুতুল আহমেদ, আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। তো কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটছে আমার চাচাতো ভাই সালিম এর সাথে। ও এখন মালয়েশিয়া প্রবাসী। ওদের যে ফ্যামিলি সেটা ছিল আপনার, ওদের একটা বড় নৌকা ছিল, ওইটা নৌকা চালায় ওদের মানে জীবিকা নির্বাহ হতো ওই সময়টাতে। তো ঘটনাটা 2 বছর কি 3 বছর আগে, 3 বছর আগে, হ্যাঁ, বর্ষার সময় যখন ওদের নৌকায় প্রবলেম হয়েছিল, তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে নৌকাটা মেরামত করা হবে যখন বর্ষাটা চলে যাবে। তো নৌকাটা মেরামত করবার জন্য নদীর পাড়ে, আমাদের গ্রাম থেকে বেশি দূরে না, 2-3 মিনিটের রাস্তা, তো নদীর পাড়ে যেখানে আপনার এটা মেরামতের জন্য তোলা হলো উপরে, ওই জায়গাটার বর্ণনাটা আমি দিচ্ছি। জায়গাটার সাথে নদীর ঠিক ওপারে শ্মশানঘাট, হ্যাঁ। তারপর শ্মশানঘাট, আবার নৌকাটা থেকে শ্মশানঘাটের অপোজিটে রয়েছে একটা ছোট হিন্দুপাড়া। হিন্দুপাড়াটার সাথে একটা স্মৃতিসৌধ আছে। মানে উনি ছিলেন হিন্দুপাড়ার একজন স্পেশাল লোক, তাই ওনার মারা যাওয়ার পরে পুরানো হয়েছিল এবং বাড়ির সাথে এবং বড় একটা স্মৃতিসৌধ করা হয়েছিল, সমাধি সৌধ যেটাকে বলা হয়। তো যাই হোক, আর ঠিক এটার পাশে আমাদের আমি আমার আগের ঘটনায় যে মসজিদটার কথা বলছিলাম, সেই মসজিদটার অবস্থান। তো ওই জায়গাটা যেতে হলে আগে মসজিদ ক্রস করতে হবে, তারপর ওই স্মৃতিসৌধটা ক্রস করে তারপর যেতে হবে ওই আপনার নৌকা যেখানে মেরামত করার জন্য তোলা হয়েছিল। তো তার আগে একটা কথা বলে নেই, মসজিদের সামনে একটা পুকুর, পেছনে আবার হিন্দু পাড়াটা করবার জন্য একটা পুকুর কেটে মাটি ফেলায় ওই হিন্দু পাড়াটা করা হয়েছিল। তো যাই হোক, এখন আস্তে আস্তে হিন্দুরা এখান থেকে চলে যাচ্ছে। তবে ওই সময় পুরো হিন্দু পাড়ায় ভরপুর ছিল এখানে, আর একের পর এক আপনার অপ্রত্যাশিত ঘটনা ঘটেই চলছিল এই স্মৃতিসৌধটা কেন্দ্রিক আর শ্মশানঘাট কেন্দ্রিক। যাই হোক, আরো ঘটনার সুযোগ পেলে আরেকদিন এসে বলবো। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। নৌকার মেরামতের কাজ প্রায় শেষের দিকে, কিন্তু আরো কিছু কাঠ দরকার ছিল। তো আমার যে ভাই সেলিম ভাই, ওর আব্বু কাঠ কিনবার জন্য মানে মিটামের পাশে একটা জায়গায় চলে গেছেন, কিন্তু ওই দিন আর উনি কাঠ ম্যানেজ করে আসতে পারেন নাই। তো ওনাকে থাকতে হইতো, মানে সেলিম ভাইকে থাকতে হবে, মানে একাই আজকে প্রতিদিন ওর বাপ ওর সাথে থাকে, যেহেতু একটা ভয়ানক জায়গা, তো দুজন একসাথে থাকতেন, কিন্তু আজকে ওকে একাই থাকতে হবে। তো আরেকটা কথা বলে নেই, গ্রাম্য এলাকা মোটামুটি যারা রাত্রের বেলা চলাফেরা করে নিজেদের প্রটেক্ট করার জন্য, একটু ভাব দেখানোর জন্য হলো একটা ছুরি সাথে রাখে আর কি। তো ওর তেমনই একটা ছুরি ছিল, তবে সেটা আকৃতিতে অনেক বড়, লোহার একটা ছুরি, ওটা সাথে নিয়ে, আর এটা দিয়াশলাই মাঝে মাঝে স্মোক করতো, সিগারেট টিগারেট নিয়ে আর কি ও নৌকাতে চলে গেছিল। চলে যাওয়ার পরে তখন রাত 11:30 কি 12টা এরকম হবে, অনেক রাত, গ্রাম্য এলাকা, সেটা বুঝতেই পারছেন, তাও রোজপাড়া গ্রাম। ও নৌকাতে শোয়ার জন্য ঘুমিয়ে, মানে নৌকাতে গিয়ে নৌকার ভিতরে শুয়ে পড়লো। তার বলেন নৌকাটা ছিল অনেক বড়, নৌকাটার যে ছায়া ছিল ওইটা টিনের তৈরি, মানে টিনের তৈরি ছায়ার নিচে ও ঘুমাচ্ছিল। যাই হোক, ঘুমানোর পরে ও যখন ওর তন্দ্রা প্রায় এসে গিয়েছিল, ঠিক তখনই ও বুঝতে পারলো যে নৌকার যে ছায়া ওইটাতে কিছু একটা এসে পড়ছে। বড় ধরনের একটা মাটি বা বড় একটা মানে
ইটের মতো যদি এসে পড়ে যেরকম একটা সাউন্ড হয় ওরকম একটা সাউন্ড হয়েছিল। তো ওর সাথে সাথে ও জেগে গেল। জেগে যাওয়ার পরে মানে কপি বলে বা কেরোসিনের তৈরি কপিতে সে আগুন দেয়। আগুন দেওয়ার পরে দেখলো সাথে সাথে আরো কয়েকটা মানে সাথে সাথে আরো কয়েকটা এরকম ভাবে পড়লো এবং ছায়াতে মুভ করতে শুরু করলো, হাঁটার মধ্যে স্টেপ ফেললে যেরকম এরকম ভাবে। তো ও বুঝতে পারছে যে আজকে যেহেতু আমি একা, মানে খুব বাজে কিছু আমার সাথে ঘটতে যাচ্ছে। তো সেজন্য সে চিন্তা করলো আমার মনে হয় এখন বাড়িতে চলে যাওয়াই ভালো হয় বা এখান থেকে সরে পড়ে আমার জন্য ভালো হবে। তো ওই সময়টাতে সে কি করলো, মানে যখন দেখতে পারলো, মানে সে উপভোগ করতে পারলো যে এই মুভমেন্টের ব্যাপারটা অনেক বেড়ে গেল, অনেকগুলো একসাথে দৌড়াদৌড়ি শুরু করলো। টিনের তৈরি একটা ছায়ার উপর যখন মানুষ দৌড়াদৌড়ি শুরু করে একটা বিশাল একটা আওয়াজ হওয়ার কথা, অনেক যদি একসাথে হয় এরকম কিছু একটা। তো ও সিদ্ধান্ত নিল যে আর থাকবে না, নৌকা থেকে বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ার পরে কৌতূহলবশতই ও পেছনে তাকাইলো যে আসলে মানে টিনের উপরে যে টিনের ছায়াটা ছিল ওটার উপরে কি আসলে কিছু ছিল কিনা, যে জন্য হোক। তো ও যখন তাকাইলো ও দেখতে পেল যে নৌকার ঠিক পেছনে মানে মাঝে যেখানে বসে বইটা ধরে বা নৌকা নিয়ন্ত্রণ করে এটার জন্য আলাদা একটু আসনের ব্যবস্থা করা হয়। ওই আসনের মধ্যে একটা কাক বসে আছে, দাঁড় কাক পূর্ণিমা রাত ছিল, সবকিছু দেখা যাচ্ছিল মোটামুটি। দাঁড় কাক ছিল, কাকের পাশে একটা মানে কুকুরও বসে আছে। তো ও দেখে ব্যাপারটা আসলে ভীষণ ভাবে ভয় পেয়ে যায় যে এটা তো হতেই পারে না, এত রাত্রেবেলা কুকুর আবার ওখানে কিভাবে উঠে, ওঠার তো কথাও না, নৌকা মধ্যে আবার কুকুর আবার ছায়ের উপরে উঠে যাবে। তো ও আর ওইদিকে না চিন্তা করে ও চিন্তা করে আমাকে এখনই বাড়িতে চলে যেতে হবে। আর যার দরুন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো রওনা দেওয়ার পরে সেটা হলো সামনে আপনার স্মৃতিসৌধটা ক্রস করতে পারে। স্মৃতিসৌধটা এখানে 3 রাস্তার একটা মোড়, এখানে মোড়ই মূলত স্মৃতিসৌধটা। তো ও স্মৃতিসৌধের দিকে যখন ওর চোখ পড়লো ও দেখতে পেলো যে স্মৃতিসৌধের মধ্যে উৎপেতে আছে আরো অনেকটি মানে কি ধরনের একটা অদ্ভুত টাইপের শীত, মানে উৎপেতে আছে, যেমন শত্রুর জন্য অপেক্ষা করতেছে তারা। তো ও দেখে আরো মানে ভীষণ ভয় পেয়ে গেল, ছুরিটা হাতে নিয়ে ও মানে আগুন জ্বালাতে চাইছিল কপিতে, বাট হাতের কাঁপার জন্য মানে ও আগুনটা জ্বালাতে পারে না, দেয়ালের সাথে ঘষা দিতে পারে নাই, ও যেটা বললো পরে। তো পরে আর ওই দিকে নাই কি সে ছুরিটা হাতে নিয়ে ছুরিটির মানে ছুরা দুরুদ কালাম যা পারে সেটা সে পড়তে শুরু করলো, মুভ করতেছে। সে যখনই সে মুভ করতে থাকে দেখে যে স্মৃতিসৌধের থেকে মানে ওইগুলো নামে রাস্তার মধ্যে পজিশন নিচ্ছে এরকম একটা অবস্থা। আর পেছন থেকেও ওইগুলো হাসতে শুরু করছে যে নৌকার ছায়ার মধ্যে মানে বইটা যেখানে ধরে বসে যেগুলো ছিল। তো সে বুঝতে পারলো দুদিকে বিপদ। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটা হইলো যে আমাদের গ্রাম্য এলাকায় একটা কথা প্রচলন আছে, যখন মানুষ কোনো বিপদে পড়ে, আমাদের গ্রামটাতে মূলত যখন মানুষ কোনো বিপদে পড়ে তখন তার সামনে যখন কোনো খালি কিছু আসবে, ধরেন খালি কলস নিয়ে কেউ গেল কিংবা খালি গাড়ি বা এই জাতীয় কিছু খালি কোনো কিছু দেখলে তখন মানুষ ধরে নিতে হয় যে আমার বিপদটা আরো কঠিন হচ্ছে বা অনেক ঘনীভূত হচ্ছে। তো যখন ও দেখতে পেল যে মসজিদের ঠিক কর্নার থেকে একটা লোক একটা ভ্যান নিয়ে আসছে, ভ্যানে কিচ্ছু নেই, তখন সে বুঝে গেল যে আজকে আমার আসলে খুব খারাপ কিছু আমার সাথে ঘটতে যাচ্ছে। তবে সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো যখন ও সূরা পড়তেছিল ও মানে কাঁদতেছিল এবং তুতলাচ্ছিল অনেকটা, মানে সূরাটা ঠিকভাবে পড়তে পারছিল না ভয়ের ছুটে। তো ও সূরা পড়তেছে আর মানে মানে আল্লাহকে ডাকতেছে আর সামনের দিকে হাঁটতেছে। তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সেটা হলো ও যখন সামনের দিকে হাঁটতেছিল ওর সামনে যেগুলো উৎপত্তি ছিল ওরাও ঠিক পুকুরটাতে চলে যাচ্ছিল, আস্তে আস্তে একটা করছে মোটামুটি পরে যখন রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় ও হাঁটতেছে। যখন মসজিদের কাছাকাছি চলে যায়, মসজিদের কাছে পেছনে 2টা রেন্টি গাছ ছিল অনেক বড়, ওই রেন্টি গাছ 2টাতে বসে আছে যে দেখা যাচ্ছে যে 2জন হুজুর টাইপের, খুব ছোট দেখা যায় কিন্তু হুজুর পাঞ্জাবি পাজামা পরা, তারা এক হাত দিয়ে ডাল ধরে আর বলতেছে হাত দিয়ে সেটা করছে মানে তাড়াতাড়ি যায় এরকম একটা ইশারার মতো আর কি যেরকমটা হয়। তো ও ওইখান থেকে দৌড় শুরু করে আমাদের বাড়ি ক্রস করে, আমাদের বাড়িটা ক্রস করে যেতে পারে না, ওর বাড়ি আমাদের বাড়ি পরেই, ওখানে পড়ে যায় চিল্লার মেরে। তখন আমরা সবাই দৌড়াদৌড়ি করে যাই, মানে সজাগ যারা হয়েছিল আমরা সবাই দৌড়াদৌড়ি করে গিয়ে দেখি ওর এই অবস্থা, ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তারপর বাড়িতে আনার পরে প্রায় অনেকটা তুতলামি শুরু করে দেয়, এরপর থেকে অনেকদিন তুতলামি করে, অনেক মানে পাইন টাইন ঢালার পরে অনেক কিছু করার পরে ও সুস্থ হয়, এখন ও মালয়েশিয়াতে আছে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একবার ছোট একটা বিরতিতে যাব এবং আমরা চলে যাব সরাসরি ঘটনায়। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আরো একজন অতিথি এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। দিস ইজ পলাশ শাহ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা লেলিনের সাথে ঘটে। আই ইউজ টু টিচ হিম, মিনিং আমি তার টিচার ছিলাম। তো অ্যাজ এ স্টুডেন্ট হি ওয়াজ ভেরি ভেরি আমরা বাংলাতে শুনি। হ্যাঁ, অনেক ইন্টারেস্টেড স্টুডেন্ট ছিল। তো দেখা যাচ্ছে যে বাট এখন সে একেবারে উন্মাদ এবং পড়াশোনায় একেবারে মনোযোগ নেই এবং দেখা যাচ্ছে যে তাকে নিয়ে তার বাবা মার অনেক চিন্তা এবং তাকে অনেক ট্রিটমেন্ট করা হয় কিন্তু কোনোটাই সুফল পায়নি। তো
তো কি কারণে এই ঘটনাটা এসব ওর এটা হলো সেটাই হচ্ছে আমি এক্স্যাক্টলি ঘটনা। তো এটা 2010-11 সালের দিকে ঘটনাটা ঘটে এবং ও ধানমন্ডিতে থাকে, অ্যাকচুয়ালি একটা ভূতের গলিতে প্রথমে থাকতো। তো ঘটনাটা সবকিছু ভালোভাবে চলছিল, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যায়। এমন একটা ঘটনা ঘটে যখন ওর বাবা মা যখন ওকে রেখে কোথাও বাইরে যখন বেড়াতে যেত বা ও যখন বাসায় একা থাকতো, তখন ওর সাথে কিছু ঘটনা ঘটতে থাকে আনএক্সপ্লেনেবল। দেখা যাচ্ছে যে ও বাসায় কেউ ছিল না, দেখা যাচ্ছে যে বা কোনো প্লেয়ারও চলতেছে না, কোনো সিডি প্লেয়ার, কম্পিউটার কোনো কিছু চলতেছে না, কিন্তু তারপর ও কি যেন শুনতে পেত, যেন বাসায় কেউ যেন ফিস করতেছে। আবার মনে হয় কে যেন একটা গান গাচ্ছে, মৃদু সুরে গান গাচ্ছে। ও পরবর্তী রুমে গিয়ে দেখতো যে না, সবকিছু তো ঠিক আছে। ও আবার বাইরের দিকে খেয়াল করতো, তখন দেখতো যে না, বাইরে তো কোথাও থেকে আসছে না। আবার অনেক সময় ও একা থাকা অবস্থা মনে হতো যে ওর বাসাটাই যেন বিশাল একটা প্রান্তের মধ্যে একা বাসাটা দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো বাসা নেই। তো প্রথমে এসব বিষয় একেবারে কেয়ার করতো না। তো দিন যতই যাচ্ছিল, যখনই ও একা থাকতো তখন কিছু না কিছু এরকম ঘটতো। তো একদিন রাত্রে প্রচন্ড একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, আর সেটা হচ্ছে ধারাবাহিক, অন্য কিছু ঘটনা ধারাবাহিকতা ছিল যে প্রায় ও অনেক ভৌতিক স্বপ্ন দেখতো। এবং যে স্বপ্নটা সবচেয়ে বেশি কমনলি দেখতো যে কোনো কিছু তাকে একটা তাড়া করতেছে, এবং দেয়ার ওয়াজ নো এমবডিমেন্ট, তার কোনো একটা রূপ ছিল না, বাট ও বুঝতে পারতো যে ওকে তাড়া করতেছে, এবং তাদের মধ্যে ডিস্টেন্সটা 1 ফিট অথবা 1 ফুট 2 ফিট এরকম। তো তাকে ধরে ফেলবে, এবং ও প্রচন্ড চিৎকার করে জেগে উঠতো, এবং সকালে দুপুরে যখনই ও ঘুমাতো এই স্বপ্নটাই ও দেখতো আর কি। তো এটা নিয়ে ও খুব একটা কেয়ার করে না এবং বাবা মাকে বলে না। কিন্তু একদিন রাত্রে প্রচন্ড যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে, যে ও আরো কিছু একটা ভয়ঙ্কর একটা ঘটনা দেখতেছিল, যে আরো বিভৎস একটা মুখ ওকে প্রচন্ড বেগে ধাওয়া করতেছে এবং এখনই ধরে ফেলবে, এবং ও প্রচন্ড চিৎকার করে ও জেগে ওঠে, এবং ও দেখতে পায় যে ওর হাতে এবং মুখে ড্রপ রক্ত জমে আছে। তো সাথে সাথে ওর বাবা মাকে জিনিসটা জানায়, এবং সাথে সাথে আর কি ওয়াশরুমে গিয়ে সে ক্লিন হয়ে আসে, এবং পরে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা চলতে থাকে। তখন ওর বাবা মা বাধ্য হয়ে কোনো একটা হুজুরকে ডাকায়, এবং হুজুর যে রিচুয়াল গুলো ছিল সেগুলো সব পালন করে, কিন্তু তা তো দেখা যাচ্ছে যে কোনো আর কি ফল হয়নি। কারণ যে ঘটনাটা এই রাত্রে ঘটলো, এক রাত্রেও 8-10 রাতের মতোই ঘুমাতে ছিল। তো মাঝরাত্রে ও প্রচন্ড একটা শব্দ জেগে উঠলো, এবং সেটা ছিল একটা নূপুরের ধ্বনিতে একটা জেগে উঠলো, এবং কে যেন অত্যন্ত সুন্দরভাবে কে যেন নূপুর বাজাচ্ছিল, এবং ও তখন জেগে ওঠে, এবং ও আর কি ওই শব্দের জন্য মরিয়া হয়ে ওঠে, যে তখন ওকে ওই যেখানে নূপুরের যেখান থেকে শব্দটা আসতেছে সেখান থেকে ওকে যেতেই হবে। এবং ও বুঝতে পারে যে ওর বাবা মাকে যদি জিনিসটা জানায় তাহলে নিশ্চয়ই যেতে দেবে না, এবং ও একাই সেখানে ও রওনা করলো। তখন রাত প্রায় 12টা-1টা, এবং ওদের বাসাটা হচ্ছে 5 তলায়, এবং বিল্ডিংটা ছিল 6 তলা। তার মানে ও যখন গেট আস্তে আস্তে খুলে যখন বাইরের দিকে যেতে লাগলো, এবং ও তখন বুঝতে পারে যে এই নূপুরের ধ্বনিটা ছাদ থেকে আসতেছিল। তো যতই ও এক স্টেপ করে ছাদের দিকে উঠতেছিল, ততই শব্দটার যেন তীব্রতা বাড়তেছিল, এবং ও তখন ছাদে গিয়ে দেখলো যে হ্যাঁ, নূপুর ওখান থেকেই বাঁচতেছে, এবং অপরূপ সুন্দরী একটা মেয়ে, এবং দেখা যাচ্ছে যে সুন্দর ঠিক আছে, কিন্তু তার যে শারীরিক অবয়ব সেটা আর 8-10টা সাধারণ সুন্দরী মেয়েদের সাথে মিলে না। কারণ সে যে নূপুর বাজাচ্ছিল সেটা ছাদের উপর থেকে বাজছিল না, বরং ছাদের যে রেলিং এর পাশে যে শূন্য জায়গাটাই, তার উপরে মাথার চুল, নাক, মুখ সবই ছিল, কিন্তু তার নিচের অংশটা, কোথায় পা, কোথায় নূপুর, কোথাও কিছুই ছিল না, অথচ সে নূপুর বাজাচ্ছিল। তখন সে প্রচন্ড টানে তার দিকে দৌড় দিল, কিন্তু ফরচুনেটলি সেদিন ওর বাবা মা ওর সাথে ছিল, এবং বাবা মা ও প্রচন্ড দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললো, এবং তারা বুঝতে পেরেছিল যে তার ছেলে ছাদে গিয়েছে। তখন তাকে প্রচন্ড দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে, এবং সে কিন্তু ছাদ থেকে পড়ে যাওয়ার মুহূর্তে ছিল যে আর 1 হাত কিংবা 2 হাত এগিয়ে গেলেই সে কিন্তু ছাদ থেকে পড়ে যেত। তো তারপরে ওই দিন ওইভাবে রক্ষা পায়, কিন্তু এরপরে যে সে এখান থেকে মুক্তি পায়নি, এবং যখনই সে গ্রামে বেড়াতে যেত তখনও দেখা যাচ্ছে এরকম 2-3টি কাহিনীর সাথে ঘটে। কিন্তু তারপর এই ঘটনার ফলাফলে অ্যাজ এ কনসিকুয়েন্সেস সে এখন একটা উন্মাদ জীবনযাপন করতেছে। ধন্যবাদ রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। ঘড়িতে সময় রাত 1:38। আমরা শুনছি ভূত এফএম, এবং আমরা সরাসরি আরো একটা ঘটনায় চলে যাব। আমাদের সাথে আরো একজন আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় চলে যাবেন প্লিজ। সোহেল, আরেকবার বলতে হবে আপনার নাম। আমি মোজাম্মেল হক সোহেল বলছি। আমি পেশায় একজন ব্যাংকার। আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা ঘটেছিল আমার গ্রামের বাড়ি ভোলাতেই, আমার ভোলা সদর থানার
এটা হচ্ছে ইলিশা ইউনিয়নে ওই মক্কুরারি বাড়ির দরজায় যে শতবর্ষী যে শিমুল গাছটা, ওই শিমুল গাছের নিচেই। তা আমি তখন অনেক ছোট, প্রাইমারিতে পড়ি। তো ওই সময় ওই শিমুল গাছের নিচে একটা সড়ক দুর্ঘটনা হয়েছিল। সড়ক দুর্ঘটনা একজন লোক মারা গেছে। তো বিকেলবেলা তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো সন্ধ্যায় কোনো ডিসিশন নিতে পারেনি কেউ যে লাশ কি করবে, ডিসিশন নিতে পারেনি, এই জন্য লাশটা ওইখানেই ছিল। তো থানা থেকে পুলিশ আসছে, পুলিশ ওই লাশ নিয়ে সারা রাত বসেছিল। তো এলাকার লোকজন রাত গভীর হওয়ার পর যার যার ঘরে চলে গেছে, শুধু 5-6 জন পুলিশ ছিল আর ওই লাশটা ছিল। রাত যখন 3:30টার মতো বাজে, তখন একজন পুলিশ একটু জেগেছিল আর অন্যান্য পুলিশরা চেয়ারে বসে ঘুমায় পড়ছিল। তো যে পুলিশটা জাগা ছিল, সেই পুলিশটা দেখলো যে ওই শিমুল গাছের উপর থেকে একটা সাদা কাপড় পরা একটা লোক অনেক বড় লম্বা একটা হাত দিয়ে ওই লাশটা উপরের দিকে উঠায় নিচ্ছে। এটা দেখেই সে জোরে চিৎকার দিল, জোরে চিৎকার দিয়ে সেও দৌড় দিল, আর অন্যান্য পুলিশরা ঘুম থেকে উঠে তারাও দৌড় দিল। দৌড় দেওয়ার পরে ওদের চিৎকারে এলাকার সব লোকজন চলে আসছে, আসা তারাও দেখলো, টর্চলাইট মেরে দেখলো যে লাশটা উপরেই আছে ওই শিমুল গাছে। পরে কিছুক্ষণ পরে ফজর আজান হয়েছে, অনেক লোকজন আসছে গ্রামের। পরে তারা অনেক লম্বা বড় একটা বাঁশ দিয়ে তারপরে ওই যে খুঁচে খুঁচে ওই লাশটা নিচে নামাইছে। তো এই ছিল আমার ঘটনাটা রাসেল ভাই, সত্যি ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি রাসেল আছি সাথে, আর সেই সাথে আমাদের সাথে জয়েন করছেন আরো একজন নতুন অতিথি। তার নাম জিজ্ঞেস করবো এবং তারপরে তার ঘটনায় যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি এনডি সাহা সুমিত। শুনি আপনার ঘটনা। গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আসছি। তো আমি ঘটনা চলে যাচ্ছি। তো এটা হচ্ছে কোটালীপাড়ার জামুলিয়া গ্রাম। আর যে ফ্যামিলির সাথে ঘটনাটা ঘটে গেছে, ওনার বাড়ির কর্তা, যে তার নাম পরিমল সাহা। তো সংক্ষেপে ঘটনাটা বলছি, সেটা হচ্ছে এটা 2011 সালের ঘটনা। তো ওনাদের যে বাসাটা গ্রামের, সেটা হচ্ছে একটা পুরনো দিনের বাড়ি, যেটার ভিত্তি আছে ঘটনায়। তো ওনারা ওই ভিত্তির উপরই বাড়িটা করছে। তো এটা ভিত্তি হচ্ছে প্রায় 200 বছরের পুরনো বাড়িটা। তো এরকম গ্রামের সব মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতেছিল, কোনো অপ্রীতিকর ঘটনা কখনোই ঘটে নাই। তো একদিন যার সাথে ঘটনা ঘটেছে তিনি হচ্ছে পরিমল সাহার স্ত্রী। তো ওনার এই পরিমল সাহার বড় মেয়ে যখন ওনাদের বাড়ি বেড়াতে আসে, পরিমল সাহার নাতিকে নিয়ে ওনার স্ত্রী ঘুমাচ্ছিল, মানে উনি ওনার নাতিকে নিয়ে বিছানায় ঘুমাচ্ছিল একটা ঘরের ভিতরে, আর বাকি সবাই দোতলায় ছিল। তো একটা পর্যায়ে রাত যখন 2টা থেকে 3টা বাজে, তখন তার মেয়ে যখন পাশে বিছানায় হাত দেয়, দেখে তার মা নেই। তো হঠাৎ অবাক হয়ে যায় যে কোথায়। তো কিছুক্ষণ সে চিন্তা করে আসলে কোথায়, 2-1 মিনিট ওয়েট করে, কারণ বাসার ভিতরেই তাদের বাথরুম এভরিথিং আছে, যাতে তার কখনো বের হতে হতো না। তো ওরকম 10-12-15 মিনিট অপেক্ষা করার পর যখন সে দেখে যে তার মা নেই, তখন সে তার বাবাকে ডাক দেয় উপর থেকে। সে আসার পর দেখে যে আসলে এই ব্যাপারটা কি। সবাই তখন ঘুম থেকে সবাই জেগে ওঠে, দেখে যে তাদের দরজাটা খোলা। তো দরজাটা খোলা এই এত রাতে, 2টা-2:30টার সময়, এবং কোন সময় সে বের হয়ে গেছে সেটাও তারা জানে না। তখন যথারীতি একটা হইচই পড়ে যায়। ফলে কি হয় যে একত্রিত হয়ে যায় গ্রামের সব মানুষ। তো ওই সময় থেকে তারা একদম সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে। যখন ভোর 7টা থেকে 8টা একটা গ্রামে নাড়ার পাল্লা বলা হয়, একটা মানুষ আবিষ্কার করে 9:30টার দিক তার মৃতদেহ, যেখানে তখন লাস্টে যখন টেনে বের করা হয়, তখন দেখা যায় যে একদম সীমিত, তার হাতে একটা লাইট, মানে তখনও জ্বলন্ত অবস্থায় ছিল, একদম সারা শরীর নীল। এবং আরেকটা ব্যাপার যে তার শরীরে অনেক সোনা গয়না ছিল, কোনো সোনা গয়নার খোয়া যায়নি। যথারীতি সকালে পুলিশ আসে, তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়, সবকিছু করা হয়। এই ঘটনা একটা শীর্ষস্থানীয় পত্রিকাতেও আসে, প্রথম আলো, কিন্তু আজ পর্যন্ত সেই কাহিনীর কোনো সুরা হয় নাই। এটা ছিল আমার ঘটনা। কিন্তু রাসেল ভাই, আপনি যদি জিজ্ঞাসা করেন ওই জামুলিয়া কোটালীপাড়া গ্রামের যে কোনো মানুষকে, এখনো পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত 90% মানুষ বলবে যে তার গলা মানে ভূতে ভেঙে রেখে গেছে। অথবা আমি গত বৃহস্পতিবার ফোন দিয়েছি কাহিনীটা একটু মানে পুরোপুরি শোনার জন্য। তখনও আমি মানে কয়েকটা ছেলের কাছে ফোন দিয়ে বলছি যে আসলে কি ঘটনার কোনো
আসলে কিছু বের হয়ে আসছে বলে না, আমরা সবাই ধারণা করছি তাকে ভূতেই মারছে। কারণ তাদের শত্রুতা বলতে কি, এখন পর্যন্ত শত্রুতা ছিল না তাদের সাথে, আর সম্পত্তি নিয়ে কোনো বিরোধ ছিল না। তারা অনেক ভদ্র একটা ফ্যামিলি। আপনি যদি রাসেল ভাই কখনো যান এই ভূতের সন্ধানে, আপনি অবশ্যই কোটালীপাড়ার জামুলা গ্রাম, বিশেষ করে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া জামুলা ওই গ্রামটা অবশ্যই যাবেন। এই অনেক ছিল আমার ধন্যবাদ কথা। আপনাকে ধন্যবাদ। আপনার ঘটনার জন্য। আমরা এতক্ষণ শুনছিলাম আরো একটা ঘটনা, এবং আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, অনেকক্ষণ ধরে SMS পড়া হয়নি। পরবর্তী অতিথির কাছে তার ঘটনা শোনার জন্য আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি হাদি, ধানমন্ডি থেকে। আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমার ঘটনাটা বেসিক্যালি গাজীপুরের কোন একটা জায়গার, তো জায়গাটার নাম স্পেসিফিকলি বলতে চাচ্ছি না আমি। তো আমি মূলত আর্কিটেকচার স্টুডেন্ট। তো একটা ট্রেনিং পারপাসে আমি এখানে 4 মাস 19 দিন ছিলাম। তো আগে যে জায়গাটা একটু বর্ণনা দেই। বিল্ডিংটা 4 তলা একটা বিল্ডিং, এবং যেই জায়গাটাতে বিল্ডিংটা বানানো হয়েছে আগে শোনা যায় যে আগে ওই জায়গাটাতে শ্মশান ছিল আর কি। তো ওখানে মোটামুটি আমরা ছিলাম অনেকেই স্টুডেন্ট, সবাই ট্রেনিং পারপাসে গিয়েছিলেন। তো আমি ছিলাম মূলত 3 তলায়। তো ঘটনাটা রাতের ঘটনা। যথারীতি খেয়ে দিয়ে ওই দিন রাতেও ঘুমোতে গিয়েছি। প্রচন্ড শীত ছিল তখন, এবং ওদিকে শীতটা একটু বেশিই পড়ে। তো যথারীতি রাতের বেলা আমি ঘুমোচ্ছিলাম। ঘুমের মধ্যে হঠাৎ করে আমার পায়ে কিছু একটা টাচে আমার ঘুম ভেঙে যায়, এবং রুমে আমরা বলে রাখা ভালো যে আমরা ঘুমাতাম 8 জন এক রুমে, প্রতি রুমে 8 জন করে খাট ছিল, এবং প্রতি খাটের মাঝখানে মিনিমাম 4 হাত 5 হাত ডিস্টেন্স ছিল। তো অন্ধকার, আমি পায়ে টাচ পেয়ে ঘুম ভেঙে গেল। আমি উঠে সাথে সাথে কম্বল থেকে বের হয়ে দেখার চেষ্টা করলাম যে কে আমার পায়ে টাচ করলো। তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না। বেড সুইচ ছিল, বেড সুইচ প্রেস করে লাইটটা অন করলাম। অন করে দেখলাম কেউ নেই। ঘুমের ঘোরে আসলে অতটা খেয়ালও করা হয়নি, এবং আমি ওই টাইপের কিছু চিন্তাও করি না যে এটা প্যারানর্মাল কিছু একটা বা অন্য কিছু। আমি নর্মালি আমার পাশের বেডে যেয়ে ওকে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এরকম এরকম আমার পায়ে টাচ করলো কে। ও বলতেছে না, ও তো ঘুমাচ্ছে, সে অঘরে ঘুমাচ্ছে, এবং ভালো করে দেখলাম যে সবাই মোটামুটি অঘরে ঘুমাচ্ছে। কেউই আসলে পায়ে টাচ করা বা এরকম কাজ করার মতো পরিস্থিতিতে নেই আর কি, সবাই ঘুমাচ্ছে। আমি বের হয়ে আবার করিডোরটা একটু দেখলাম যে কেউ টাচ করে আবার করিডোরে গিয়ে দাঁড়ায় থাকলো কিনা দুষ্টুমি করে। দেখলাম না, আসলে কেউ নেই, কমপ্লিটলি সবাই ঘুমাচ্ছিল আর কি। তো আবার আমি বেডে আসলাম, হয়তো ভাবলাম আমি হয়তো বা স্বপ্ন দেখেছি বা আমি ভুল কিছু চিন্তা করছি। আবার বেডে আসলাম, এসে যথারীতি দেখলাম টাইম তখন 2:35 বাজে। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম, একটু চিন্তা হচ্ছিল যে কি হলো ব্যাপারটা। তো ঘুমানোর চেষ্টা করলাম কম্বলের নিচে। আবার আমি আমার অভ্যাস হচ্ছে মাথাটাও একদম কম্বল দিয়ে ঢেকে তারপরে ঘুমাই, এটা ছোটবেলা থেকে অভ্যাস আমার। তো হঠাৎ আমার যখন একটু ঝিমুনো ভাব চলে এসেছে, তখন আবার আমি পায়ে টাচ পেলাম, এবং টাচটা এরকম যে মানে আমার কম্বলের উপর দিয়ে আমার পায়ে কেউ 2 বার টাচ করছে, মানে হয়তো বা কেউ আমাকে ডাকছে, এই টাইপের কিছু একটা। তা আমি এবার সাথে সাথে বের হই না কম্বল থেকে। আমি ওয়েট করতেছিলাম যে আরেকবার টাচ করবে, কেউ দুষ্টামি করলে তো আরেকবার টাচ করবে, রেসপন্স না দেখে আরেকবার টাচ করলে তখন দেখবো যে কে এটা। তখন আমার মাথায় আসলে অন্য কোনো চিন্তা ভাবনা আসে নাই। এরপরে রাসেল ভাই ঠিক 45 মিনিট অথবা 45 সেকেন্ড অথবা 1 মিনিট পরে আমার পায়ে আবার সেম 2 বার টাচ হলো, এবং এবার আমি সাথে সাথে কম্বল থেকে বেরিয়ে গেছি লাফ দিয়ে। বেরোয় বেড সুইচ হাতের কাছে ছিল, এবং সাথে সাথে লাইট অন করছি। ইট ওয়াজ জাস্ট লাইক 5-6 সেকেন্ড বা 3-4 সেকেন্ড, এবং আই ওয়াজ কমপ্লিটলি শকড। যেখানে আসলে কেউ ছিল না, একদম কেউ নেই, টোটাল রুমে সবাই ঘুমাচ্ছে, মানে কোনো কিছু চিহ্ন নেই। আমি খুবই ভয় পেয়ে গেলাম তখন রাসেল ভাই। আমি আসলে চিন্তা করতে পারছিলাম না যেটা কি হলো আসলে আমার সাথে। আমি অনেকক্ষণ বোঝার চেষ্টা করলাম যে কি হলো ব্যাপারটা। ভালোভাবে চিন্তা করে দেখলাম যে না, আসলে আমার পাশের যে খাট, ওই খাটে গিয়ে মশারি খুলে ভিতরে ঢুকে শুতে গেলে ওটা বোঝা যাবে, কোন না কোনো চিহ্ন অ্যাটলিস্ট পাওয়া যাবে। বাট আসলে মানে আমি বুঝে উঠতে পারছিলাম না আসলে কি হয়েছে। এরপরে আমি খুবই ভয় পেয়ে গেলাম।
আমি আবার আবার ওখানে আমাদের ওখানে নিয়ম ছিল যে আসলে ঘুমানোর টাইমে লাইট জ্বালিয়ে রাখা যাবে না। আমি বাধ্য হয়ে লাইট বন্ধ করে আবার কম্বলের নিচে ঢুকে চুপচাপ শুয়ে রইলাম। এবং তখন আমার ওইখানে যে প্রচলিত ঘটনাগুলো, কিছু ঘটনা প্রচলিত ছিল, ওই সব ঘটনাগুলো আমার মনে হতে লাগলো, বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি, সেগুলি মনে হতে লাগলো এবং আমার ভয় জেগে বসলো আমাকে। এবং এক পর্যায়ে ভয় পেয়ে আমি ওখানে কম্বলের নিচে ভয় পেয়ে চুপচাপ শুয়েছিলাম। কতক্ষণ হয়েছে জানি না মাঝখানে। এরপরে আমি হঠাৎ শুনলাম আমার চারপাশে কেউ হাঁটছে এবং এই হাঁটাটা আমাদের মতো নর্মাল কোনো মানুষের হাঁটা হতে পারে না, খুবই খুবই হেলদি টাইপের কারো হাঁটা, এবং হাঁটার আওয়াজটা হচ্ছিল থপ 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 করে, মানে হেলদি কেউ যদি, একদম অনেক হেলদি কেউ যদি পা দিয়ে মেঝেতে আঘাত করে এই টাইপের আওয়াজ। এবং আমার খাটটা দেয়ালের সাথে লাগানো ছিল একদম। তো আমি আওয়াজ পাচ্ছিলাম কেউ একজন আমার খাটের চারপাশে ঘুরছে, যেটা আসলে কোনোভাবেই সম্ভব না, পিছনের দিকে তো দেয়ালের ওখান দিয়ে তো ঘোরা আসলে সম্ভব না। আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং ভয়ে আমি কম্বল থেকে বের হতে পারলাম না। ওয়েট করতে থাকলাম যে শব্দ আসলে কখন থামে বা শব্দ থেমে যাবে, তারপর আমি বের হব, কিন্তু শব্দ থামছে না। এক পর্যায়ে আমি হাত দিয়ে হাতরে বেড সুইচটা নিয়ে লাইটটা অন করলাম, যে হয়তোবা লাইট অন করলে চলে যাবে বা এই টাইপের কিছু একটা লাইট, কিন্তু লাইট অন করার পরেও আওয়াজ চলছে। আমি খুবই ভয় পেয়ে গেলাম, এটা একটা মানে খুবই খারাপ পরিস্থিতির ভিতরে পড়ে গেলাম, আসলে বলে বোঝানো যাবে না পরিস্থিতি কিরকম ছিল। এরপরে আমি অনেক সাহস করে কম্বল থেকে উঠে বেরোয় বসলাম এবং বসার সাথে সাথে আওয়াজটা কমপ্লিটলি গায়েব হয়ে গেল, কিচ্ছু ছিল না, কোনো আওয়াজ নেই, সব বন্ধ। আমি মনে করলাম যে আমি হয়তোবা হ্যালুসিনেট করছি, এই জন্য আমি করলাম কি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হলাম, হাত মুখে পানি দিলাম। তো রুমের লাইটটা জ্বালিয়ে ওয়াশরুমে গিয়েছিলাম। তো ওয়াশরুম থেকে বেরোয়ার একদম সাথে সাথে আমি দেখলাম কেউ একজন আমার খাটের পাশ থেকে দরজা দিয়ে বেরোয় গেল, সাই করে একদম মুহূর্তের মধ্যে বেরোয় গেছে। কালো কালো কিছু একটা দেখলাম আর কি, আমি চলে গেছে। তা আমি দৌড়ে পিছন পিছন বের হয়েছি। আমি চিন্তা করছি কেউ হয়তো বা আসলেই ফাইজলামি করতেছিল, সে বেরোয় চলে গেল মাত্র। তা আমি জাস্ট বেরোলাম, বেরোয় দেখলাম একটা মানুষ আকৃতির মতো, মানুষেরই হাইট হবে, নর্মাল একটা মানুষের হাইট হবে, সে কালো চাদর দিয়ে সম্পূর্ণ মোড়ানো, একদম পা থেকে মাথা পর্যন্ত। করিডোরের আলোতে দেখা যাচ্ছিল, করিডোরের লাইটের আলোতে, সে করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে। এবং করিডোরটা ছিল প্রায় আপনার 25 থেকে 30 ফিট লম্বা বা আরো বেশি হতে পারে, আমি আসলে এক্সাক্ট বলতে পারবো না। বাট সে করিডোরের একদম শেষ মাথায় দাঁড়িয়ে মাথা নিচু করে মাথা নাড়ছে। আমরা না বলার সময় যেরকম মাথা নাড়ি ওই টাইপের, সে নিচের দিকে তাকিয়ে একদম নিচের দিকে মাথা করে সে মাথা নাড়ছে। এবং ওই করিডোরের শেষ মাথায় এত কম সময়ে আসলে কোনো কিছুর পক্ষে যাওয়া সম্ভব কিনা আমার আসলে আইডিয়া নেই। তো আমি আর সামনে আগানোর সাহস পেলাম না। আমি সাথে সাথে নিচে চলে গেলাম আমাদের ট্রেনারের রুমে। ট্রেনারকে ব্যাপারটা বললাম, উনি আমার সাথে উপরে আসলেন লাইট নিয়ে, খুঁজলেন চারদিকে, সব জায়গায় খুঁজলাম, বাথরুম, রুম, সব জায়গায় খুঁজলাম, কোথাও কিচ্ছু পেলাম না। কোথাও সবাই ঘুমোচ্ছে, কেউ কোথাও কারো কোনো সাইন নেই এরকম কারো কোনো, সবাই ঘুমোচ্ছিল, অঘরে ঘুমোচ্ছে। তো রাসেল ভাই এরপরে ওখানে আরো ছোটখাটো কিছু ঘটনা ঘটে, কিন্তু এরপরে ওইখানে আমি ট্রেনিংটাও কমপ্লিট করতে পারিনি, 4 মাস 19 দিনের মাথায় চলে আসি। তো রাসেল ভাই আসলে এর কোনো লজিক আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি, খোঁজার চেষ্টাও করিনি। আর এরপরে এরকম কিছু আমার সাথে আর ঘটেওনি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা বেশ কিছু SMS পেয়েছি অলরেডি, সেই SMS গুলো আমরা পড়তে চাই। আমাদের আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জবা বলছি লন্ডন থেকে। আমি, আমার হাজবেন্ড কামরান আর আমার নেফিউ আরিয়ান ভূত এফএমের একজন রেগুলার লিসেনার। যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটি ঘটেছিল 2012-এর নভেম্বরের দিকে। আমরা যে বাসাটাতে থাকতাম সেই বাসাটার বর্ণনা আমি দিয়ে দিই। বাসাটিতে ঢুকতেই প্রথমে একটা করিডোরের মতো, তারপরে আমার বেডরুম ছিল, তার পাশ দিয়ে একটু হেঁটে গেলে আরেকটা ছোট্ট করিডোর, ওখানে ওয়াশরুম, তারপরে সিটিং এবং তারপরে
তারপরে কিচেন। তো বাসার সাথে যাওয়ার পর থেকে আমার যে সমস্যাটা হচ্ছিল, বাসাটি আমার নর্মালি আমার খুব পছন্দ হয়েছিল। তো প্রথম দিকে আমি অতটা বুঝতে পারিনি ঘটনাগুলা, বাট কিছুদিন পর থেকে কিছু সমস্যা শুরু হতে লাগলো আমার সাথে। যেমন রাত 2-4টার সময় আমার রেগুলার ঘুম ভেঙে যেতে লাগলো অকারণেই, কোনো শব্দ ছাড়াই। তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে যেত, আর যখনই আমি ফোনটা চেক করতাম তখনই দেখতাম যে 2টা কি 2:30 এরকম বাজছে। এবং সামটাইমস যেটা হতো, আমি যখন ঘুম থেকে উঠে পড়তাম রাতের বেলা, তখন আমি হঠাৎ করে আমাদের বাসার কর্নারের যে আমাদের যে কাবার্ডের সাইডটা, ওখানে দেখতাম একটা ছায়ার মতো। ছায়াটা একটা সমান হবে লাইক যদি 8-9 বছরের কোনো বাচ্চা, এরকম একটা সাইজ। তো সামটাইমস আমি এটা দেখে প্রথম দিকে আমি মনে করতাম যে হয়তো আমার চোখের ভুল। তো আমি আমার হাজবেন্ডের সাথে যখন জিনিসটা শেয়ার করলাম, তখন আমার হাজবেন্ড বললো, মেবি তুমি পর্দার কোনো একটা ছায়া দেখছো ওখানে, এমন কিছু না, এটা তোমার মনের ভুল। সো আমিও ফার্স্টে মনে করেছিলাম এটা আমার মনের ভুল, বাট কিছুদিন পর থেকে দেখলাম যে এটা আসলে আমার সাথে ঘটছে এভরি টাইম। যখনই আমার ঘুম ভেঙে যাচ্ছে রাত্রেবেলা, আমি সবসময় দেখছি যে আমাদের কাবার্ডের পাশে একটা 8-9 বছরের বাচ্চা সাইজের কোন একটা ছায়া, শ্যাডো। তো এই ঘটনাটা চলতে থাকলো রেগুলার আমার সাথে। তো আমি যতবারই আমার হাজবেন্ডের সাথে কথাটা শেয়ার করতাম, সে ইগনোর করতো। যাই হোক, এভাবে 1 মাস পার হয়ে গেল ওই বাসায়। কিছুদিন পরের কথা, একদিন রাত্রেবেলা আমরা একটা পার্টিতে ছিলাম। তো পার্টি থেকে আসলাম, আসার পরে আমার হাজবেন্ড বললো, তুমি ঘুমিয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়ছি। তো সে শোয়ার সাথে সাথে এত টায়ার্ড ছিল, সে ঘুমিয়ে পড়লো সাথে সাথে। তো আমার ঘুম আসছিল না, আমি জেগেছিলাম। তো আমি খাটের সাধারণত ডান পাশে শুতাম এবং আমার হাজবেন্ড বাম পাশে। তো সাডেনলি আমি লক্ষ্য করলাম যে আমার ঘরে কিছু মুভমেন্ট হচ্ছে, লাইক কেউ হেঁটে যাচ্ছে। বা আমার ঘরে কেউ ছিল না, বেসিক্যালি আমি আর আমার হাজবেন্ড দুজনেই থাকতাম বাসায়। তো আমি জিনিসটাকে পাত্তা দিলাম না। তো হঠাৎ করে আমি যখন ডান দিকে ফিরে শুলাম, হঠাৎ করে আমি আমার মাথায় কারো হাতের স্পর্শ অনুভব করলাম। তো যখন আমি ঘুরে তাকালাম, আমি দেখলাম আমার হাজবেন্ড খাটের পাশে দাঁড়িয়ে আছে এবং সে অলমোস্ট রেডি কোথাও যাওয়ার জন্য, যেভাবে মানুষ ড্রেস আপ করে। তো সে আমাকে বলছে, ওঠো চলো। তো আমি জিনিসটা প্রথমে দেখার পরে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ছিল রাসেল ভাই, আমি যেটা দেখে প্রচন্ড ভয় পেলাম যে আমার হাজবেন্ড আমার পাশে শুয়ে আছে, আর যে দাঁড়িয়ে আছে সে এক্সাক্ট আমার হাজবেন্ডের মতো দেখতে। তো জিনিসটাতে আমি খুব বেশি ভয় পেয়ে গেলাম। তো দেখে আমি প্রচন্ড জোরে একটা চিৎকার দিলাম আর আমি চোখ বন্ধ করে ফেললাম। তো আমার চিৎকারে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে গেল, সে লাইট জ্বালালো এবং বললো, কি হয়েছে তোমার, কি হয়েছে? তো আমি বললাম যে না, আমি সেম তোমাকেই দেখলাম, আরেকজনকে। প্লাস সে যে আমাকে স্পর্শ করেছে, আমি স্পষ্ট অনুভব করেছি এটা। তো সে বললো যে না, এটা হয়তো তোমার মনের ভুল, ভুলে যাও। তো আমি বললাম যে না, আমি তো ঘুমিয়েছিলাম না, আমি জেগেছিলাম, স্পষ্ট আমি জেগেছিলাম, আমি চোখ ওপেন ছিল, প্লাস আমি দেখতেও পেলাম তাকে। তো যাই হোক, তো এই ব্যাপারটা এইবার আমার হাজবেন্ড একটু ওয়ারিড হলো। সে বললো যে ওকে, তোমার যদি ভয় লাগে তুমি সূরা টুরা পড়ে লাইক তুমি কম্পিউটারে ইয়াসিন সবসময় অন করে রাখবা, অথবা নিজেও সারাক্ষণ পড়তে থাকবা। তো আমি এরকম রেগুলার করলাম। যখনই বাসায় একা থাকতাম আমি দোয়া দরুদ সবসময় পড়তাম, বাট স্পষ্ট আমি অনুভব করতাম আমার রুমে বা আমার ঘরে কারো উপস্থিতি। এবং সামটাইমস এমন হতো, আমি আমার বেডরুমে আছি, আমি শুনতে পাচ্ছি কিচেনে কিছু সাউন্ড হচ্ছে, লাইক কেউ একজন চুলা জ্বালাচ্ছে, তারপর কেউ একজন কিছু একটা কুক করছে, এই টাইপের সাউন্ড শুনতাম। তো প্রথম দিকে এগুলো আমি পাত্তা না দিলেও পরবর্তীতে এটা খুব বেশি আকারে ধারণ করে। তো আমরা ডিসাইড করি যে আমরা এই বাসাটা ছেড়ে দিব। তো বাসাটা ছেড়ে দেওয়ার ঠিক 1 সপ্তাহ আগের কথা। আমার হাজবেন্ড যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে সে আমার আগে জবে যায়। তো আমি তার কিছু পরে যাই, সে 10টার সময় এরকম টাইমে কাজে যায়। তো আমি যাই 12টার সময়। তো সে যখন ঘুম থেকে উঠে যায়, সাধারণত আমি উঠে যাই। তো সেদিনও সেম হলো, সে যখন ঘুম থেকে উঠলো, উঠে সে রেডি হয়ে চলে যাচ্ছে। তো আমাদের ঘরের সিস্টেমটা এরকম ছিল, বাইরে থেকে লক করা সিস্টেম, বাইরে থেকে লক করা যায়, ভিতর থেকে লক করা যায়। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি চলে যাও, এখন আমি আসলে উঠবো না, আমার ভালো ফিল হচ্ছে না, শরীরটা ভালো লাগছে না, আমি শুয়ে থাকবো, তুমি ভেতর মানে বাইরে থেকে তুমি লক করে চলে যাও। তো যেহেতু আমার কাছে চাবি ছিল, সে ভেতর থেকে বাইরে থেকে লক করে চলে গেল। তো আমি শুয়েছিলাম, শুয়ে আমি ফোন টিপি করছিলাম। তো হঠাৎ করে কি জানি মনে করে আমি উপর হয়ে শোলাম। শোয়ার পরে 15-20 সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে আমি যেটা টের পেলাম, আমার
ম্যাট্রেস হচ্ছে ফোমের ছিল। তো কেউ একজন ফোমের ম্যাট্রেসের উপর যদি কেউ লাফায় ওই রকম একটা ফিল হচ্ছিল আমার, লাইক অনেক জোরে লাফাচ্ছে কেউ। তো আমি যখনই ঘাড় ঘুরিয়ে দেখতে যাব তখন আমার হঠাৎ করে মনে পড়লো আমার ঘরে কেউ নেই, প্লাস কে লাফাবে। তো তখন আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে যাওয়ার পরে আমি জাস্ট যখন উপর হয়ে শোয়া থেকে আমি সোজা হতে চাইলাম তখন আমি কিছু ফিল করলাম আমার গায়ের উপর কিছু একটা পড়ে গেল। এক জিনিসটা ছোট ছিল আকারে, আমার কোমর পর্যন্ত, খুব প্রেসার ফিল করছিলাম আমি। আর জিনিসটা কি আমি জানি না, বাট আমি একটু বুঝতে পারছিলাম যে জিনিসটা 4টা হাত, 2টা হাত আমার হাত চেপে ধরে রেখেছিল, আর এক হাত দিয়ে আরেকটা হাত দিয়ে আমার মাথাটা চেপে ধরেছিল, আর আরেক হাত দিয়ে আমার ঘাড়ের উপর চেপে ধরেছিল। ভাইয়া এখনো পর্যন্ত আমি যখন জিনিসটা মনে করি আমার প্রচন্ড ভয় লাগে। যাই হোক, যখন এরকম হচ্ছিল তখন আমি বুঝতে পারছিলাম যে সামথিং খারাপ হচ্ছে আমার সাথে। তো আমি পা ছুড়াছুড়ি করলাম, অনেক চেষ্টা করলাম আমি ওঠার জন্য, বাট জিনিসটা এতই শক্ত ছিল, হার্ড ছিল, আমি নড়তে পারছিলাম না। বাট আমার চোখ ওপেন ছিল, আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে, আমার চোখ স্পষ্ট ওপেন ছিল। তো আমি অনেক চেষ্টা করলাম মুভ করার, অনেকক্ষণ দস্তাদস্তি করার পর আমি হাল ছেড়ে দিলাম। তো আমার খুব ভয় লাগছিল, আমার মনে হচ্ছিল আমি হয়তো এটা আমার শেষ সময়, আমাকে কেউ মেরে ফেলছে। তখন আমার জাস্ট মুখ দিয়ে কোনো কিছু আসছিল না, কোনো সূরা কিছুই না, জাস্ট আমি বললাম আস্তাগফিরুল্লাহ। এটা বলার সাথে সাথে আমি একটু হালকা ফিল করছিলাম, মানে মনে হচ্ছিল যে জিনিসটা আমাকে ছেড়ে দিচ্ছে। তো যখন আস্তে 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 জিনিসটা হালকা হয়ে গেল তো আমি ফিল করলাম যে না, আমার উপরে কিছু আর নেই। তো আমি উঠার চেষ্টা করলাম, বাট আমার শরীরটা এত ব্যথা করছিল তখন আমি উঠতে পারছিলাম না। সামহাও আমি অনেক কষ্ট করে উঠলাম। উঠার পরে আমি ঘাড় মুভ করতে পারছিলাম না। আমি যে অবস্থায় ছিলাম আমি দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমার হাজবেন্ডকে ফোন করলাম, আমার হাজবেন্ড আসলো। আর আসার পরে সে আমাকে যেটা দেখলো, আমার ঘাড় আমি দেখতে পাচ্ছিলাম না, বাট আমি ফিল করতে পারছিলাম প্রচন্ড ব্যথা। তো আমার হাজবেন্ড দেখে বললো যে আমার ঘাড়ের মধ্যে বিশাল অনেক বড় মোটা আঙ্গুল যদি কারো থেকে থাকে, ওই টাইপের কিছু ফোলা ফোলা দাগ, 3টা-4টা ফোলা ফোলা দাগ, আর আমার ঘাড় প্রচন্ড ফুলে গিয়েছিল। তো এরপরে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম। এরপর থেকে আমি ঘুমাতে পারতাম না। আমার টানা 4 উইকস আমি ঘুমাইনি। আমার হাজবেন্ড আমাকে নিয়ে বসে থাকতো সারা রাত, সারা দিন আমার কফ নিতে হয়েছিল। আমি প্রচন্ড সিক হয়ে গিয়েছিলাম। এটা আমার আশেপাশে সবাই অলমোস্ট জেনে গিয়েছিল আমার সাথে এরকম কিছু ঘটছে, বিকজ আমার অবস্থা খুবই খারাপ ছিল। এরপর আমি খুব অসুস্থ হয়ে গেলাম। তারপর আমার হাজবেন্ড ওখান থেকে আমাকে মুভ করে নিয়ে আসলো অন্য বাসায়। আল্লাহর রহমতে রাসেল ভাই এখন আমার সাথে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ধন্যবাদ সবাইকে, ভূত এফএমের সকল দর্শককে, এবং রাসেল ভাই আপনাকেও থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, যিনি এই মাত্র আমাদেরকে জয়েন করেছেন। শুরুতে জানতে চাইব আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। জি, আমি তানভীর, আমি লালমাটি থেকে এসেছি। তো আজকে যে ঘটনাগুলো বলবো আসলে সবকিছু লালমাটিকে নিয়েই। তো আমরা জানি লালমাটিতে একটা মসজিদ আছে, বিবি মসজিদ নামে পরিচিত। তো ওই মসজিদটা যেটা হয় যে মসজিদের পাশে একটা পুকুর রয়েছে। তো পুকুরে প্রায় সবকিছু মাঝামাঝি দেখা যাচ্ছে কিছু রহস্যজনক ঘটনা হয়ে থাকে। তো মসজিদটা আসলে প্রায় 200 বছরের পুরাতন। এক এক সময় এক একজন বিভিন্ন রকমের কথা বলে থাকে। তো আমাদের নিজস্ব একজন ড্রাইভার ভাই আছেন, উনি হচ্ছে হারুন ভাই। তো উনি এখানে থাকেন প্রায় 92 সাল থেকে। তো যেটা হয়েছে যে ওনার কাছে শুনেছি আমরা, তো পুকুরে যেটা হয়, পুকুরের ঠিক পূর্ব পাশেই একটা তাল গাছ রয়েছে। তো ওই তাল গাছের ওখান থেকে যারা আপনার পানিতে বা গোসল করতে নামতো, বা দুপুরের সময় যখনই গোসল করতে নামতো তাদেরকে টান দিয়ে নিয়ে যাওয়া হতো, এবং টান দিয়ে নিয়ে যাওয়ার সময় পরবর্তীতে তাদেরকে কোনোভাবে খুঁজে পাওয়া যেত না। তো পুকুরের ঘটনা শুধু এখানেই না, পুকুরের ঘটনার পাশাপাশি এখানে একটা পাশে একটা বাসা রয়েছে। তো ওই বাসার ওখানে পুরাতন একটা বাসা ছিল। তো বাসাটা প্রায় ডুপ্লেক্স একটা বাসা ছিল, এবং এই ডুপ্লেক্সের বাসা যেটা হয় যে ওখানে একটা বাচ্চা ছিল। তো ওই বাচ্চাটা স্কিপিং খেলতে খুব পছন্দ করতো। সাধারণত আমরা দেখি যে আমাদের ছোটবেলায় বাচ্চারা প্রায় বিভিন্ন সময় স্কিপিং খেলে থাকে। তো আনফরচুনেটলি ওই দিন যে ঘটনাটা ঘটেছে, বিকালের দিকে বাচ্চাটা তার ঘরে স্কিপিং খেলছিল, এবং স্কিপিং খেলার সময় হঠাৎ করেই তার স্কিপিং এর দড়িটা ফাস্ট লেগে আপনার ফ্যানের সাথে লেগে যায়। তো ফ্যানের সাথে লেগে যাওয়ার পরে তার সাথে সাথে অন দ্য স্পট ডেথ হয়, এবং ডেথ হওয়ার পরে সে মারা যায় সেখানে। তো তারপরে ওখানে একটা নতুন বাসা মানে তৈরি করা হয়ে থাকে, এবং একটা অ্যাপার্টমেন্ট হয়। তো অ্যাপার্টমেন্টে নিয়ে কিছু ঘটনা রয়েছে। সেই অ্যাপার্টমেন্টটা আসলে আপনার একেবারে নতুন বলা যাবে না, প্রায় 6-7 বছরের একটা পুরাতন অ্যাপার্টমেন্ট। তো কিছুদিন আগে প্রায় মাসখানেক হলো রাত 3টার দিকে 3 তালার এক ঘটনাটা।
তো দেখা যাচ্ছে যে আন্টি যখন ঘুম থেকে উঠেছিলেন, যে ঘুম থেকে ওঠানোর পর দেখা যায় ড্রয়িং রুম থেকে হঠাৎ করে একটা বাচ্চা দৌড়িয়ে মাস্টার বেডরুমে চলে গেল। তো মাস্টার বেডরুমে যাওয়ার পর আন্টি অনেক কান্নাকাটি করেছিলেন এবং অনেক ভয় পেয়েছিলেন। তো এই ধরনের ঘটনা তো হওয়ার কথা না এবং অনুচিত এই ধরনের ঘটনাগুলো। তো পরে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে বাচ্চাটা যখন মারা গিয়েছিলেন এবং বাচ্চাটার আসলে অপমৃত্যু হয়। তো এই অপমৃত্যুর কারণেই হয়তো বা বাচ্চাটা ওখান থেকে এক জায়গা থেকে এক জায়গায় দৌড়িয়ে যায়। তো এবং আর একটা কথা বলতে চাচ্ছি আমি এখানে, আমরা ফ্রেন্ডরা মিলে প্রায় রাত্রেবেলা কাজ করি। তো ওখানেও আরেকটু বাসের ঘটনা যে আমরা যখন ফ্রেন্ডরা মিলে রাত্রেবেলা কাজ করি দেখা যায় যে রাত্রেবেলা 3টা 4টা 5টা পর্যন্ত কাজ করতে হয়। তো এই কাজ করার মাঝখানে যেটা হয় যে বেসিক্যালি 3টার থেকে আপনার ওই বাসাটা হচ্ছে 6th ফ্লোর। তো